নমস্কার। আজকের ভিডিওর বিষয়, আজকের লাইভের বিষয় স্যার, মানে আসলে SIR, তার নেপথ্যে কি? SIR অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সংক্ষেপে SIR। ভোটার তালিকা সংশোধন, মানে নিবিড়ভাবে সংশোধন, গভীরভাবে সংশোধন, নির্ভুলভাবে সংশোধন, জিরো মিস্টেক ভোটার তালিকা। এই উদ্দেশ্যেই এবারের SIR শুরু হয়েছে। 12টি রাজ্য হচ্ছে আর কি, আমাদের রাজ্যে তো শুরু হয়ে গেছে গতকাল থেকে। 8টি রাজ্য, 12টি রাজ্য, ইউনিয়ন টেরিটরিজ, 51 কোটি ভোটার লক্ষ্য, 51 কোটি ভোটার, ভারতীয় ভোটার। বেশ, তো আমাদের দেশে সাম্প্রতিক যে তথ্য ইলেকশন কমিশন দিয়েছে, এই 2025 জানুয়ারি নাগাদ যে তথ্য উঠে আসছে, তাতে করে ভোটার সংখ্যা কত আছে? এই 99.1 কোটি মতো। তার মধ্যে 51 কোটির SIR, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হয়ে গেছে 12টি রাজ্য, ইউনিয়ন টেরিটরিজে। বেশ, তো তার নেপথ্যে কি? অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া, দুর্নীতিমুক্ত প্রশাসন, ভোটার তালিকা, দেশ, রাজনৈতিক দল, পার্লামেন্টারি সিস্টেম গড়ে তোলা। আপাতভাবে তো তাই, সবাই তাই ভাবছেন, সংবাদ মাধ্যমও তাই বলছে, জনতাও তাই ভাবছে। জনতা ভাবছে, বাপ রে, বাংলাদেশের ভোটার ঢুকে আছে, ইত্যাদি বিভিন্ন রকম সামাজিক মাধ্যমে যেসব পোস্ট দেখা যাচ্ছে, সেসব থেকে দেখা যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশেও ভোট দিচ্ছে, নাম আছে, এখানেও নাম আছে, এরকম লোকও অনেক আছে। এরকম আবার সাম্প্রতিককালে প্রশান্ত কিশোরের নাম, মানে মিডিয়া এইসব নিয়ে মানুষকে বেশ ব্যস্ত রেখেছে। তার নাকি 2টি রাজ্যে তার ভোটার তালিকায় নাম আছে, ইত্যাদি ইত্যাদি। তো লোকজন অনেকে ভয় টয় পাচ্ছে, কেউ কেউ নাকি আত্মহত্যাও করে ফেলেছে এই SIR, মানে স্যারের ভয়ে। আরে স্যার মানে তো প্রভু, ভয় তো পাবেই, এই সেন্সে আর কি। তো ব্যাপারটা কি? আমার তো খুবই হাসি পাচ্ছে। হাসতে হাসতে আবার এই উদ্দেশ্যটা যেহেতু জানি আর কি, মূল উদ্দেশ্য তো আমরা অনেকেই জানি না, আমার সহযোদ্ধারা কেউ কেউ জানেন। কিন্তু এই যে আত্মহত্যা করে ফেলছে লোকজন ভয়ে, যদিও এটা বাস্তব কিনা বা মিডিয়ার রটনা কিনা, তবে ওই যে জনতা তো ভয় পেতে ভালোবাসে। করোনার ভয়, ভাইরাসের ভয়, আধার কার্ড আপডেটের ভয়, নাগরিকত্ব খোয়ানোর ভয়, ওই যে বলেছি আগেও ছিল, তবে নিউ ওয়ার্ল্ড অর্ডারে এই ভয়ের ব্যাপারগুলো, ভয়ের কাণ্ড কারখানা অনেক বেড়ে গেছে, বাড়তেই থাকবে। যেমন ভয়ে ভ্যাকসিন, ভয়ে ভাইরাস, ভয়ে ভোট, ভয়ে ভাতাও আসবে। এই ভাতা আবার ভয়ের ব্যাপার কি করে হলো? ওরে বাবা, আগে শুনলে তবে তো বুঝবেন। অনেকেই তো ভিডিও শোনেন না শেষ পর্যন্ত। বুঝতে পারি ফেসবুকে কত সেকেন্ড, কত লোক ভিউ করেছে, কত মিনিট ভিউ করেছে। একদিক থেকে ভালো, AI এর যে সবকিছু খারাপ এমন তো নয়, তাই নয় কি? ব্যবহার তো ওই যে বললাম, আগুন যেমন কিভাবে ব্যবহার করবেন তার উপরে নির্ভর করে, ব্যবহারকারীর চরিত্রের উপরে আগুনের চরিত্র নির্ভর করে। আপনি আগুন দিয়ে
শীতার্ত রাতে আগুন পোহাবেন, না একটু রান্না করে খাবেন, নাকি প্রতিবেশীর বাড়িতে আগুন দেবেন? তো এই ব্যাপারটাই। আর বিশেষ বিশেষ আগুন যখন আপনি আবিষ্কার করছেন, বিশেষ বিশেষ বিস্ফোরক যখন আপনি আবিষ্কার করছেন, ওই এআই যেমন, এটা তো সাধারণ মানুষ আবিষ্কার করেনি। সাধারণ মানুষ আগুন আবিষ্কার করেছিল, চাকা আবিষ্কার করেছিল, মানে কোম্পানির হয়ে নয় আর কি, এই অর্থে তারাও অসাধারণ ছিলেন অবশ্যই, কিন্তু কোম্পানির পেটেন্ট হিসেবে তারা তো আবিষ্কার করেন। কিন্তু এসব আসছে কোম্পানির কর্পোরেটের মস্তিষ্ক থেকে, জায়নিক শক্তির মস্তিষ্ক থেকে আসছে সেই প্রসঙ্গে পড়ে। তো এই বিষয়টা আজকে আলোচনা করব। এসআইআর এর নেপথ্যে কি, কেন, এই উদ্দেশ্যে করা হচ্ছে, আসল উদ্দেশ্যটা কি? তার আগে কয়েকজন প্রশ্ন করেছেন, আমি খুব সংক্ষেপে উত্তর দিই। আগেকার যে লাইভগুলো করেছি যে বিষয়গুলোর উপরে, তার উপরে ভিত্তি করে দু একটি প্রশ্ন উত্তর দিই। প্রথমত, টেটের যে ব্যাপারটা কেউ কেউ প্রশ্ন করছেন যে 90 নম্বরের টেট 2011 বা এরকম সময়ে কেউ কেউ নাকি কারা দিয়েছেন, তাদের আবার নাকি টেট ফেট দিতে হবে, মানে এটা 150 নম্বরের টেট দিতে হবে কিনা, তারা কি ছাড় পাবেন, বিভিন্ন রকমের স্বাভাবিক, সবাই জীবন জীবিকা নিয়ে এখন চিন্তিত, উদ্বিগ্ন, প্রশ্ন করতেই পারেন। তাদের বলি যে বোঝার চেষ্টা করুন, মূল ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। কি মূল বিষয়ে আসবো না আসবো সেটা এই ফেসবুক লাইভটা আমার সহযোদ্ধাদের জন্য, আমার পাঠকদের জন্য, তাদের জন্যই করি। বাকিরা কে কত দেখেন আমার জানা আছে। আর আমার প্রোফাইল মনিটাইজ নয়, তাই কত সাবস্ক্রাইবার বাড়লো কি বাড়লো আমার কিচ্ছু যায় আসে না, ইউটিউবও তাই। কিছু মানুষ, কতিপয় মানুষের ভালোবাসা, শুভাকাঙ্ক্ষা, পাশে থাকা নিয়েই আমার কাজকর্ম আমরা সবাই মিলে চালিয়ে যাচ্ছি। তো সে কারো ধৈর্যচ্যুতি ঘটলে অবিলম্বে এখান থেকে বেরিয়ে যান। তো সেক্ষেত্রে বলি যে আসলে এই টেটের যে উদ্দেশ্য, 150 নম্বরই বলুন আর যাই বলুন, যেটা এনসিটি দিয়ে করা হয়েছে 2017 সালে, এবং সুপ্রিম কোর্ট যেটাকে আপহোল্ড করেছে, তার উদ্দেশ্য হচ্ছে যে ছাঁটাই করা, পরিষ্কার কথা। যোগ্য শিক্ষক থাকবে, যোগ্যতার জন্য শিক্ষক থাকবে, অযোগ্য শিক্ষক বাদ যাবে, এটা মূল উদ্দেশ্য নয়, ওটা মুখোশ। সরাসরি তো ছাঁটাই করা যায় না, তার একটা অজুহাত লাগে, একটা কৌশল লাগে। এটা তো আর টিসিএস নয়, কর্পোরেট সেক্টর নয় যে পত্রপাঠ বিদায় করে দেবে। তাই এমন মনে হওয়াতে হবে, মিডিয়াকে দিয়ে বলাতে হবে, আদালতকে দিয়ে বলাতে হবে, জনগণকে বোঝাতে হবে যে না, দুর্নীতির কারণেই ছাঁটাই হচ্ছে, বা শিক্ষা ব্যবস্থাকে যোগ্য করবার জন্য, শার্পেন করবার জন্য, দুর্দান্ত করবার জন্য এই টেটের কর্মসূচি, সবার জন্য টেট নেওয়া হয়েছে। বাস্তবে তা নয়, মূল উদ্দেশ্য ছাঁটাই করা। এখন কতটা পারবে, কতজনকে পারবে, কতটা প্রতিবাদ হবে, কতজনকে রাখবে, সেটা পরিস্থিতির উপর নির্ভর করবে, কিন্তু উদ্দেশ্য ছাঁটাই করা, এটা ভালো করে বুঝে রাখুন, এটাই মূল কথা। তো সেই ক্ষেত্রে যদি 90 নম্বরের যারা টেট দিয়ে ভাবছেন যে তাদের আর দিতে হবে না, তাদেরকেও দিতে হতে পারে, না দেওয়ার কিছু নেই। ওই যে বললাম, যদি ওরা টার্গেট ফুলফিল করতে চায় যে এত পার্সেন্টেজকে ওরা ছাঁটবে, তো ওরা ছাঁটবেই। বাকিটা আপনাদের প্রতিবাদ, সংঘবদ্ধ লড়াই, ইত্যাদির ওপর নির্ভর করছে। তবে মামলা দিয়ে যে এগুলো হবে না, আমি বহু আগেই বলেছি, হামলা চাই। কি হামলা না হামলা সেসব বিষয়ে বলেছি, এটা সংক্ষেপে উত্তর দিলাম। এবারে আসছি জল নিয়ে। অনেকেই প্রশ্ন করেছেন যে জলটা কি। আমার ওই যে আরও ফিল্টারের বিপদ বলে একটি ভিডিও আছে, লাইভ আছে, ইউটিউবেও আছে। দুঃখের বিষয়, সবাই তো পুরোটা শোনেন না, সময়ও থাকে না মানুষের, ঠিক আছে। তো সেই প্রেক্ষিতে বলি, একজন বলেছেন যে কোনো এই যে ওয়াটার এটিএমও নিয়ে ভিডিও করেছি আমি, সে নর্মাল টেম্পারেচারের জলও নাকি বেরোচ্ছে, আবার
ঠান্ডা জলও বেরোচ্ছে। তো তিনি নর্মাল জলটা খেলে কি সমস্যা হতে পারে? তাদের বলি, ভালো করে শুনে রাখুন সংক্ষেপে, মেশিন ট্রিটেড ওয়াটার, সে ঠান্ডাই হোক আর নর্মাল টেম্পারেচারেই হোক, ওটা মেশিন থেকে বেরোচ্ছে, এটা মাথায় রাখবে। তাহলে কোন জল খাবে? সবচেয়ে ভালো হলো কুয়োর জল, টিউবওয়েলের জল, কিন্তু সবাই তো আর পাবেন না, তাই তো? গ্রামে গঞ্জে গেলে আমি টিউবওয়েলের জল খাই সাধারণ, এবং আমি বাড়িতে ফ্ল্যাটে যেখানে থাকি আর কি, বেলঘরিয়ায়, সেখানে যারা আমার সহযোগী বন্ধু বান্ধব জানেন কাছাকাছি, তো একটা ওই 20 টাকা 25 টাকা দেখবেন যে জলের ড্রামগুলো পাওয়া যায়, ওরা দিয়ে যায় বাড়ি বাড়ি। সেটা অবশ্যই নেওয়া হয়, কারণ লোকজন আসেন, আমি তো একা থাকি না, অনেকেই আসেন সবাই, হ্যাঁ, এক সময় ছাত্রছাত্রী পড়ুয়া, হ্যাঁ, তো তাদেরকে তো আমি ট্যাঙ্কের জল খেতে বাধ্য করতে পারি না, তো আমি নিজে ওই ট্যাঙ্কের জলই খেয়ে থাকি, হ্যাঁ। তো অর্থাৎ যে ট্যাঙ্কটা, যে জলটা নিচ থেকে ওঠে, হ্যাঁ, কি গা ঘিনঘিন করছে তো, যায় আসে না আমার। আচ্ছা, তো আনফিল্টার্ড, অর্থাৎ ফিল্টার ছাড়া জল খান যতটা সম্ভব। যত মেকানাইজেশনে যাবেন, এই যে একজন প্রশ্ন করেছেন ইউরেকা ফোর্বস, ওরে বাপ রে বাপ, আরো ফিল্টার না, ঠিক আছে, হতে পারে আরো ফিল্টার, সব ইউরেকা ফোর্বসের সব ফিল্টার আরো ফিল্টার এমন বলি না, কিন্তু ওই তো টেকনোলজি, জলটাকে তো ওরা ফিল্টার করছেই রে বাবা, বিদ্যুৎ ব্যবহার হচ্ছে। যত বেশি প্রযুক্তির দিকে যাবেন স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ করে, তত বিপদ। তাই যদি মনে হয় যে আপনি টিউবওয়েলের জল পাচ্ছেন না, তাহলে কি করবেন? ফিল্টার জল খেতে চাইছেন, আয়রনটা আপনার নিতে পাচ্ছেন না, জল লাল লাল হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি, সেক্ষেত্রে আয়রন ফিল্টার, নর্মাল ফিল্টার ব্যবহার করুন। ইলেকট্রিসিটি ছাড়াও এখন বহু ফিল্টার পাওয়া যায়, সেটা ব্যবহার করুন। আর নইলে ওই যে সবচেয়ে কম ফিল্টার যেটা নর্মাল, ওখানেও আয়রন ফিল্টারই থাকে, ওই যে যেগুলো 20 টাকার যেগুলো দিয়ে যায় আর কি বাড়িতে, দেখবেন 20 টাকা 25 টাকা বিভিন্ন, বা 30 টাকাও হতে পারে কোনো কোনো ক্ষেত্রে। তো সেইগুলো কিন্তু ওই রকম আরো টারো অত সব ফিল্টার হলে অত কম দামে জল দিত না, ওটা বেসিক ফিল্টার দিতে পারতো। 20 লিটারের জায়গা আপনাকে 20 টাকায় 25 টাকায় দিতে পারতো না। অন্তত ওই জল, ওই মিনারেল ওয়াটার যে কিনে খান না, ওই যে বোতলগুলো মিনারেল ওয়াটার বলে বিক্রি হয়, একেবারে হিমালয় থেকে তুলে আনে, হিমালয়ের নামেও পাওয়া যায়, ওগুলোর চাইতে অনেক ভালো এই 20 লিটারের যে 20 টাকা 25 টাকার যে জলের যেগুলো ড্রামগুলো দিয়ে যায়, সেটা অনেক বেটার ওগুলোর চাইতে। তবে সবচেয়ে ভালো অবশ্যই কুয়োর জল। টিউবওয়েল যারা এখনো পাচ্ছেন তারা ভাগ্যবান, সৌভাগ্যবান। আমি গ্রামে গঞ্জে গেলেই খোঁজ করি এবং তৃপ্তি পাই। বেশ, এবার আপনাদের ব্যাপার, আপনারা কি সিদ্ধান্ত নেবেন না নেবেন। আর একটা বিষয়, অবশ্যই আপনাদের অনেকের তো ইউরেকা ফোর্বস এগুলো জল খেয়ে খেয়ে হজম শক্তি তলানিতে, তাই এক্সপেরিমেন্টালি একটু টিউবওয়েলের জল খেয়ে দেখবেন, বা এইসব নন ফিল্টার্ড ওয়াটার খেয়ে দেখবেন, তারপরে দেখবেন যে নিতে পারছেন কি না। নিতে না পারলে আর খাওয়ার দরকার নেই, বুঝতে হবে আপনার ডাইজেস্টিভ সিস্টেম হাইজ্যাক হয়ে গেছে। আর না হলে একটু একটু করে সহ্য করান, কারণ এই যে হাইলি ফিল্টার্ড জলের যে বিপদ, সেটা নিয়ে আমার ভিন্ন ভিডিও, আরো ফিল্টারের বিপদ, সেখানে বহু আলোচনা রয়েছে, এখানে আমি সেই আলোচনায় যাচ্ছি না। হয়ে গেল। এবারে আসছি আজকের মূল আলোচ্য বিষয়, SIR এর নেপথ্যে কেন করা হচ্ছে। প্রথমে বলে দিই যে কি কাগজ লাগবে, কোন কাগজ লাগবে না, কাদের লাগবে, এসব আলোচনা আমি এখানে করছি না, সেসব আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। অনেকে প্যানিকে ভুগছেন, কাগজের পেছনে ছুটছেন, ইত্যাদি ইত্যাদি করছেন, আমি ওসব আলোচনায় যাচ্ছি না। আর 2002-তেও হয়েছিল, আপনারা জানেন, ভোটার তালিকা পরিমার্জন, মানে যাই হোক, তো সেটা এবার হচ্ছে 2025-এ। বেশ, দুটো কি একই রকম? মোটেই নয়। উদ্দেশ্যটা মোটামুটি একই আছে, একটু একটু করে প্রযুক্তির
বিস্তারের সঙ্গে সঙ্গে উদ্দেশ্যটা আরো বেশি করে সফলতার দিকে যাচ্ছে। তো আগে আপনাদের পরিষ্কার করে জানিয়ে দিই, যারা মনে করছেন যে অবৈধ ভোটারকে চিহ্নিত করবার জন্য এই উদ্দেশ্য, এই ইন্টেন্সিভ রিভিশন, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। অবৈধ ভোটার কাদের বোঝাচ্ছেন? বাংলাদেশ থেকে আসা তো, আমাদের এই যে দেশকে ভাগ করে দিয়ে, জায়নের শক্তি দেশকে ভাগ করে দিয়ে দেশে দেশে ডিভাইড অ্যান্ড রুলের যে খেলাটা খেলছে, ধর্ম দিয়ে ডিভাইড অ্যান্ড রুল, জাতপাত দিয়ে ডিভাইড অ্যান্ড রুল, দেশ দিয়ে ডিভাইড অ্যান্ড রুল, তো তার একটা অঙ্গ হচ্ছে এই বাংলাদেশ। আর ওখান থেকে ওরা আবার চেঁচায়, ওখানকার রাজনৈতিক দলগুলো চেঁচায় ভারত ভারত ভারত। আর পাকিস্তান তো এখন আপাতত মিউট মোডে আছে। তো যাই হোক, তো তাদেরকে চিহ্নিত করে তাড়াতে হবে? নিশ্চিন্ত থাকুন, ওসব কিচ্ছু হবে না, অনেক কারণে হবে না। এবার মতুয়াদের যদি তাড়ায় তাহলে মুশকিল আছে। তখন আবার অনেকেই তো আছেন। আমি তো প্রথমেই বলে রাখি, আমি কিন্তু ওই কাঁটা তারের বিরুদ্ধে, আমি কসমোপলিটান। আমি সমগ্র পৃথিবীকেই মানুষের বাসভূমি বলে মনে করি, কুত্তার মতো। কুকুর যেমন মনে করে, ছাগল যেমন মনে করে, পাখি যেমন মনে করে। আমি একটি আজকে পোস্ট দিয়েছি, এত এত দেশ, এত এত কাঁটা তার কারা বানালো? হিউয়েন সাং কি করে আমাদের দেশে এসেছিলেন, আমরা সমৃদ্ধ হয়েছিলাম? অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান কিভাবে তিব্বতে গিয়েছিলেন, তিব্বতকে সমৃদ্ধ করেছিলেন? পাসপোর্ট ছিল তার? কাঁটাতার ছিল? মানব সভ্যতা এভাবেই সমগ্র দেশ, পৃথিবীর ইতিহাস যদি আমরা পড়ি, তাহলে আমরা জানব আমরা এভাবেই একে অপরকে সমৃদ্ধ করেছি, জেনেছি। আমি কসমোপলিটান। আমি এই জন্যই বললাম যে এই কথাগুলো বলছি, এটা মাথায় রেখে আমার মতামতটা আগে জানিয়ে দিলাম। সেটা এখন অ্যাপ্লিকেবল কি হবে না হবে, আমার স্বপ্ন কবে পূরণ হবে, সেটা পরের প্রসঙ্গ। আমি এগুলোতে বিশ্বাস করি না। ব্যক্তিগত ব্যাপারও বলবো পরে, শেষের দিকে বলবো, আগে মূল বিষয়টা ছুঁয়ে যায়। তাহলে বাংলাদেশের ভোটার মতুয়া, ওদের বলবে, বিজেপি বলবে ওরে বাবা মতুয়া মানে আমাদের, মানে ওদের সঙ্গে থাকবে। আবার ধরুন দিদি আছে কাদের সঙ্গে, বুঝতে পারছেন? অর্থাৎ আলটিমেটলি সমস্ত ভোটার মনে মনে দেখবেন আমাদের মধ্যে রাজনৈতিক, পশ্চিমবঙ্গে বিশেষ করে এতটাই রাজনৈতিক দলের মেরুকরণ হয়েছে যে গ্রামে গঞ্জে, বিশেষ করে শহরাঞ্চলে অতটা না হলেও, প্রত্যেককে কোন দলের কে আছে, কোন দলে কে ভোট দেয় সবাই জানে আর কি, জানে। তো তার নাম বাদ গেলে সেই দল রে করে চেঁচিয়ে উঠবে, আবার এর নাম বাদ গেলে ওই দল রে করে চেঁচিয়ে উঠবে। কারণ ভোটার কেউ খোয়াতে চায় না। তাহলে এই বাস্তবতা মাথায় রাখলে আপনারা নিশ্চিন্ত থাকুন, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আর একটা বিষয় মাথায় রাখবেন, তথাকথিত অবৈধ অনুপ্রবেশকারী, মানে যারা ইন্টেন্সিভ রিভিশনে যাদেরকে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে, কি করতে হবে, কিভাবে ঠিক হবে? কাগজ দিয়ে ঠিক হবে তো, কাগজপত্র দিয়ে ঠিক হবে তো? ওদের ডবল কাগজ আছে, কটা যান? ডবল কাগজ আছে। আপনার যত কাগজ আছে ওদের তার কয়েক গুণ কাগজ আছে। কটা চাই আপনার, দেখবেন তো? কাগজ দিয়ে তাড়ানো যায়, কাগজ দিয়ে চিহ্নিত হবে এসব? হবে না। আমি এরকম অনেককে জানি, তারা বাংলাদেশের, সে অর্থে দেখতে গেলে যদি এই বিষয়গুলো যদি ধরা যায় আর কি, এই যে সব ক্রাইটেরিয়া বলছে টলছে, এই সময় এই সাল, অমুক সাল তমুক সাল, সে অর্থে তারা অবশ্যই এদেশের নয়, অবৈধ। কিন্তু আমি তো সমর্থনই করি না এই ব্যাপারটাকে, আমি সমর্থন করি না। আমি সমগ্র পৃথিবীর কাঁটাদার সীমান্ত তুলে দেওয়ার পক্ষপাতী, ফ্রি মুভমেন্টে বিশ্বাস করি। বিল গেটস ফ্রি মুভমেন্টে ঘুরতে পারে গোটা পৃথিবীতে জেট প্লেনে চেপে, এলন মাস্ক ঘুরতে পারে, তাদের কোনো রকম কিছু নেই। বিল গেটসের ভারতের পেপার চেক হয়? হ্যাঁ, কটা পেপার চেক? ভালো করে খোঁজ নেবেন। পেপার, কাগজ। মানুষ কেন পারবে না? ক্ষুধার্ত কুকুর সীমান্ত অতিক্রম করে চলে যেতে পারে, পাখি যেতে পারে, পায়রা যেতে পারে, মানুষ কেন পারবে না? কারা বানালো এসব?
দেশ কি আগে ছিল না? আগে তো এত বিধিনিষেধ ছিল না। হিউম্যানসা গেলেন কোথা থেকে? ইবন বতুতা এলেন কিভাবে? সবাই কি তরবারি দিয়ে ঢুকেছিল? হিউংসাং তরবারি নিয়ে ঢুকেছিলেন আলেকজান্ডারের মতো? মোটেই নয়। কিভাবে এসেছিলেন তারা? পাসপোর্ট নিয়ে। জয়নের শক্তি যত শক্তিশালী হয়েছে, ইহুদি শক্তি, তত বেশি করে গোটা পৃথিবীতে দেশের সংখ্যা ওরা বাড়িয়েছে। ধর্মকে ব্যবহার করে, জাতপাতকে ব্যবহার করে ওরা ডিভাইড অ্যান্ড রুলের খেলা হিসেবে দেশের সংখ্যা বাড়িয়েছে। খোঁজ নিয়ে দেখুন, এ নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে। পাকিস্তান থেকে শুরু করে এই যে এত এত দেশ রাষ্ট্র জন্মালো, সব জায়নিস্ট শক্তির ইন্ধনে জন্মেছে। তাই এটা মানি না এসব। এটা গেল। আচ্ছা, এবারে তাহলে কাগজ টাগজ দিয়ে কিছু হচ্ছে না। তারা এসেছেন, বেশ করেছেন, থাকছেন, বেশ করেছেন। আমাদের দেশ থেকে যদি কেউ বাংলাদেশে গিয়ে থাকেন, বেশ করেছেন। আমরা যতদিন এটা না বুঝবো, নিজেদের মধ্যে মারামারি করব, খাওয়া খেয়েই করব, ততদিনই ওরা রাজত্ব করবে। আচ্ছা, আমাকে যদি কেউ বলে, এই যে আপনি যাদের কথা বললেন এরকম চেনেন, এসেছেন, বলুন না, আমরা একটু দেখি, বের করে দেবো অবৈধ। তাই প্রাণ গেলেও বলবো না। কেন বলবো? কি জন্য বলবো? হ্যাঁ, আগে বিল গেটসকে তাড়ান না। হ্যাঁ, প্রাইভেট জেটে ঢুকছে, গোটা পৃথিবী চষে বেড়াচ্ছে। সাধারণ মানুষ, গরিব মানুষকে নিয়ে রাজনীতি। যাই হোক, এবারে কাগজপত্র গেল। এবারে আসুন আরেকটা দিক থেকে। আমেরিকার মতো দেশ, আপনি টাকা দিয়ে নাগরিকত্ব পেয়ে যাবেন। আপনি টাকা দিলে নাগরিকত্ব পেয়ে যাবেন। কত টাকা চাই? দুটো স্কিম আছে। যদি আপনি নতুন কোনো বাণিজ্যিক ভেঞ্চারে, কমার্শিয়াল ভেঞ্চারে সেখানে বিনিয়োগ করে গ্রিন কার্ড, তাহলে আপনাকে এই মোটামুটি 89 কোটি টাকা মতো আপনাকে আমেরিকাকে দিতে হবে আর কি, মার্কিন সরকারকে দিতে হবে। সরকারের মাধ্যমেই টাকাটা ইনভেস্ট হবে। কত? 89 কোটি টাকা দিলেই আপনি মার্কিন নাগরিক। কি কোথায় আছেন? হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো মশাই? কাগজপত্র। তাহলে আপনার কাগজ কোনটা? নোটের কাগজ। এখন সব ডিজিটাল কারেন্সি, কিন্তু কাগজটা এখনো তো বেঁচে পড়তে আছে। তো বাঁচিয়ে রাখবো আমরা ওটাকে ভ্যানিশ করতে দেব না। এটা আমার লড়াই, আমাদের লড়াই। কাগজের নোট থাকবে, রাখতেই হবে। তাহলে 89 কোটি টাকা দিয়ে নাগরিক। আরেকটা স্কিম আছে, একটা টার্গেটেড ইনভেস্টমেন্ট 89 কোটি, আর একটা নন টার্গেটেড ইনভেস্টমেন্ট 115 কোটি, মানে ওরকম $1.8 মিলিয়ন। তাহলে আপনি কি হয়ে যাবেন? গ্রিন কার্ড হোল্ডার, মার্কিন নাগরিক। কি কাগজ লাগলো? তো ওটা মার্কিনে থাকলে আমাদের দেশে নেই ভেবেছেন? ওটা ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিয়েছে। আর ওখান থেকে কেন ওই সব ছাত্র, মানে পড়ুয়াদেরকে কঠোরভাবে, মানে এত নীতি নিয়ম চালু হলো কেন? ওরা জানে যে ভারতের অন্য পড়ুয়ারা ওখানে গিয়ে কি পড়বে? চাকরি বাকরি তো হবে না, এআই চলে এসছে, এখন কি পড়বে ওরা? পড়ে তো ওখানে আবার থেকে যাবে, সমস্যা। ইউজলেস ইটার্স ওরা চাইছে না, ওরা থেকে যাবে। এই জন্য কি করলো? কায়দা করে এইসব করে দিয়ে বাইরের ছাত্রছাত্রী পড়ুয়া ভর্তিটাকে কমিয়ে দিল, বা শূন্য না করলেও অনেকটাই লাগাম টেনে দিল। কারণ হবে না তো নিয়োগ। তাই তার পরিবর্তে কি হচ্ছে দেখুন, ইউকে থেকে, অস্ট্রেলিয়া থেকে ইউনিভার্সিটিগুলো ভারতবর্ষে আসছে, আমাদের দেশে। মাননীয় নরেন্দ্র মোদী অনুমোদন দিয়ে দিয়েছেন, তারা আমাদের দেশে এসে ব্যবসা করবে। বেশ, কোনো সমস্যা নেই। এবার আপনি ব্রিটিশ ইউনিভার্সিটিতে পড়ুন, অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিতে পড়ুন, নিউজিল্যান্ডের ইউনিভার্সিটিতে পড়ুন, দেশেই থাকুন। আর ওরা ইনকাম করে নিয়ে চলে যাক, মুনাফা লুটে নিয়ে চলে যাক। দুয়ারে ব্রিটেন,
দুয়ারে অস্ট্রেলিয়া কেন করলো এটা? মুনাফাটা নিশ্চিত হবে আপনার 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 আমার সন্তানের জন্য আপনি খরচ করবেন ঘটি বাটি বিক্রি করে, তারপরে কি হবে? দু একজন বাদ দিয়ে শূন্য শূন্য শূন্য। কোথায় চাকরি, কোথায় নিয়োগ? ব্র্যান্ডেড ডিগ্রি নিয়ে বসে থাকবেন। আর ওদের 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 দেশে গেলে কি সমস্যা হতো? ওই যে আপনি আবার আসতে চাইতেন না, এটা সমস্যা। ব্রিটেনে গেলে, আমেরিকায় গেলে, ওখানে যদি আপনি এই ডিগ্রিটাই আমেরিকার মাটিতে বসে নিতেন বা ব্রিটেনের মাটিতে বসে নিতেন বা অস্ট্রেলিয়ার মাটিতে বসে নিতেন, তাহলে কি হতো? ওদের একটা ভয়, এবার ফিরে যাবে তো, থেকে যাবে না তো, ইউজলেস ইটার্স। এই কারণেই পলিসিটা বদলানো হলো, কারণ এখন আর আগের পড়াশোনাগুলো করে তার দামও নেই, সেই ডিগ্রিরও দাম নেই, সেই স্কিলেরও দাম নেই। তাই এদেশে সরাসরি বিশ্ববিদ্যালয় স্থাপন করো, সরাসরি ইনকাম করো, মুনাফা লোটো, তারা আলাদা করে পাঠাতে হবে না। ওই যে ডিপোর্ট করা বা ইয়ে করা, পুলিশকে কাজে লাগানো, সার্ভেলেন্স করাও ঝামেলা, তার চেয়ে সমূলে নষ্ট করে দাও। বোঝাতে পেরেছি? বেশ, তাহলে এখন আমেরিকায় আপনি পড়তে গেলে অনেক সমস্যা, আপনি পারবেন না, অনেক গ্যাঁড়াকল, অনেক রকম অথেন্টিকেশন, সার্টিফিকেশন, বহু বহু কিছু। কিন্তু আপনি যদি 89 কোটি টাকা কোথায় পাবেন? আপনি তো সাধারণ লোক তো পাবেন না, হ্যাঁ? বা 115 কোটি টাকা কাদের আছে? কারা পারবে? কি বুঝলেন? অর্থাৎ গরিবরা, ইউজলেস ইটার্সরা, উইটারদেরকে দরজা বন্ধ করে দাও। কিন্তু যাদের মাল করিয়ে আছে তাদেরকে স্বাগত জানাও আমেরিকায়, তারা ইনভেস্টমেন্ট করবে, জব ক্রিয়েট করবে, জব জেনারেশন করবে, তো এই উদ্দেশ্যে। তাহলে এটা আমেরিকান পলিসি হলে আমাদের দেশে এটা থাকবে না? আচ্ছা বলুন দেখি সত্যি করে, এখানে নয় ডোনাল্ড ট্রাম্পের ওটা একটা পলিসি, তো এটাই কি আমাদের দেশে ঘুরিয়ে ফিরিয়ে চালু নেই? ধরুন বাংলাদেশ থেকে কোনো মালদার লোক এলো, সে কোনো রাজনৈতিক দলকে বলল বা ইলেকশন কমিশনের কোনো অফিসিয়ালকে বলল, দাদা 1,05,000 দিয়ে দিচ্ছে, একটু দেখুন না, কাগজপত্রগুলো করে টোরে দেবেন একটু। 1,05,000 লাগবে না, অনেক বেশি বলে ফেললাম, অনেক বেশি বলে ফেললাম, 1010 হয়ে গেছে কাজ। আমার পরিচিত এরকম অনেকেই আমি জানি 1,05,000 করে ফেলেছেন, তারও কমে করে ফেলেছেন। এখন রেটটা একটু হাই হবে আর কি। কি কেন অন্যায় বলছেন? খারাপ বলছেন? আরে বাবা, আমেরিকা যদি টাকার বিনিময়ে নাগরিকত্ব কর্মসূচি নিতে পারে, মানি ফর সিটিজেনশিপ, ইনভেস্টমেন্ট ফর সিটিজেনশিপ দিতে পারে, তাহলে এরা কি ভুল করলো? 1,010 টাকা, 1,015 টাকা দিয়ে যদি দেশে ওরা ভারতের নাগরিক হতে চায়, বা ভারত থেকে যদি কেউ অন্য দেশে গিয়ে কিছু খরচা টরচা করে, সবার তো 89 কোটি টাকা নেই, মার কিনে পারবে না। কিন্তু অন্যান্য দেশ, তৃতীয় বিশ্বের দেশ তো আরো আছে, শ্রীলঙ্কা আছে, অমুক আছে, যদি তারা মনে করে, অন্যায় করবে কি? করবে না। ওটা ওটা ম্যাক্রো লেভেল, এটা মাইক্রো লেভেল। তাহলে রাজনৈতিক দল বা নেতার কাছে যদি এরকম অবৈধ অনুপ্রবেশকারীরা, মানে যারা কাগজে কলমে অবৈধ আর কি, কাগজপত্র নেই কিন্তু মাল করি আছে মোটামুটি, মানে দেওয়ার মতো আর কি, কোটি না থাকলেও লাখ আছে বা 50,000 আছে তুলিশে, তাদের কোনো সমস্যা হবে? মাথা কি বলে, মগজ কি বলে? হ্যাঁ, আর বেশি খরচা করলে বাড়িতে এসে রাজনৈতিক দলের চাই এসে, হ্যাঁ, বাড়িতে এসে দিয়ে যাবে আপনাকে কাগজপত্র রেডি করে, একেবারে সুন্দর চন্দন গন্ধের ফাইলে মানে আবদ্ধ করে যাবতীয় ডকুমেন্টস আপনাকে দিয়ে যাবে। বিশ্বাস না হলে আমার সঙ্গে দেখা করবে। কি না, নিশ্চিন্ত থাকুন, এরকম লোকজন সম্পর্কে আমার কোনো নেতিবাচক ধারণা নেই, কারণ আমার ব্যাপারটা আমি অন্যভাবে দেখি। তো একটু আগেই বলেছি, টপ লেভেলের দুর্নীতি মানে হচ্ছে গঙ্গা জল, হ্যাঁ, আর সাধারণ মানুষ, গরিব মানুষ দুর্নীতি করলে সেটা হচ্ছে নর্দমার জল। ওটা নর্মদা, এটা নর্দমা, হ্যাঁ, রেপের থানচ্যুতি, হ্যাঁ,
আমি ওসবে নেই। বেশ করছে, দিব্যি করছে, 100 বার করবে। টপ লেভেল বন্ধ করুন, শোধন করুন, আগে ইন্টেন্সিভ রিভিশন করুন টপ লেভেলে, তারপরে নিচুর তলায় আসুন। উপর থেকে শুরু হোক, স্টার্ট ইট ফ্রম দ্য টপ। নিচুর একদম বটম লেভেল থেকে শুরু করে সাধারণ গরিব মানুষের ওপর অত্যাচার, ভ্যাকসিন চাপিয়ে দেওয়া, অমুক চাপিয়ে দেওয়া, আর টপ লেভেলের কেউ ভৌ ভৌ বুঝবে না। দিদি মাননীয়া বলবেন সবার শেষে আমি নেব। নিয়েছেন কি? হ্যাঁ, তথ্য আছে? তাই অধম এসবে নেই। অনেকে জানতে চাইছেন, একদমই নেই। পরে আমার আমার এই ব্যাপারগুলো পরে বলবো। আমার ভোটার কার্ড কবে করলাম, কেন করলাম, তার দিকে তাকানো যায় কি যায় না, কি পরিস্থিতিতে আছে, কতগুলো ভুল আছে, সংশোধন করিনি এবং করব না, এগুলো সে পরে বলবো আমি। হ্যাঁ, পরে বলবো। তবে হ্যাঁ, আমাকে অনুসরণ করতে পারেন কোনো কোনো ক্ষেত্রে, অবশ্যই জিজ্ঞেস করে নেবেন। অনুকরণ করার কিন্তু বিপদ আছে, সেটা করা যায় না, কারণ বিপদে পড়বেন। কারণ আমি যেগুলো করি সেগুলো আমি নিজে সামলানোর ক্ষমতা রাখি, সেই কনফিডেন্স আছে, এবং তার বিকল্প কি আছে, কিভাবে কি দাওয়াই দিতে হবে সেগুলো আমি দিয়েছি এবং অভ্যস্ত, তাই করতে পারি এবং এটা করে যাব আমি। কিন্তু সেটা আপনি তো নাও পারেন। তাই আমি যখন শেষের দিকে আমার মানে এই ভোটার কার্ডের গল্প এবং আধার ব্যাংক অ্যাকাউন্টের গল্প, দিনরাত কেআইসি চেয়ে যাচ্ছে কবে থেকে, একটা করে আসে আর একটা করে ব্লক করি। হ্যাঁ, তো যাই হোক, তো এগুলো পরে বলবো। হ্যাঁ, বেশ মজা পাবেন আর কি। তাহলে গেল টাকা, ওইটাও গেল। তাহলে অবৈধ অনুপ্রবেশকারী খোঁজা এভাবে যাবে না, নিশ্চিত। তাহলে কেন হচ্ছে, আসুন এক এক করে বলি, পয়েন্ট ওয়াইজ আগে বলে দিই। ডিজিটাল আইডি নাম্বার 1, ডিজিটাল আইডি হলো। নাম্বার 2, টোটাল সার্ভেলেন্স, টোটাল কন্ট্রোল। নাম্বার 3, ইউজলেস ইটার্স আইডেন্টিফিকেশন। নাম্বার 4, ডোল ভাতা। হ্যাঁ, এগুলোই আসল উদ্দেশ্য। কারণ নিউ ওয়ার্ল্ড অর্ডারের ক্লাইম্যাক্সে যখন নিউ ওয়ার্ল্ড অর্ডার পৌঁছবে, যে ওদের পরিকল্পনা যেটা আছে, লিঙ্ক চাইবেন না, তাতে করে কোনো রাজনৈতিক দলই থাকবে না। দেয়ার উইল বি নো পলিটিক্যাল পার্টি, নো পলিটিক্যাল পার্টি। চীনা মডেল, চায়না মডেল, এটা ওদের লক্ষ্য। জানেন তো, ভারত থেকে চীনের উদ্দেশ্যে সরাসরি প্লেন চালু হলো, ফ্লাইট চালু হলো, খবর এসছে তো, যেটা আগে ছিল না। কি মিলে যাচ্ছে তো। হ্যাঁ, এবার চীনে জোকের কার্যকলাপ দেখবেন। মার্কিন যুক্তরাষ্ট্রর কি কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, শুনেছেন তো সেই স্লোগান? শুনেছেন নিশ্চয়ই, সেই বামেরা দিত। ওটা জায়নিস্ট এপি সেন্টার ছিল সেই সময়। এখন আস্তে আস্তে এপি সেন্টারটা চীনের দিকে ঘুরে গেছে। আমেরিকা এখন ব্যাকগ্রাউন্ডে চলে যাবে, বহু আগেই বলেছে। তার আগে ব্রিটেন ছিল। তাহলে শেষ দেরি আছে এখনো। নিউ ওয়ার্ল্ড অর্ডারের অন্তিম ধাপে ক্লাইম্যাক্সে গিয়ে কিন্তু পলিটিক্যাল পার্টি থাকবে না, কিন্তু নাগরিক তো থাকবেই। তাদেরকে তো চিনে রাখতে হবে, ধরে রাখতে হবে, বেঁধে রাখতে হবে, কন্ট্রোলে রাখতে হবে। তাই ডিজিটাল আইডি থাকবে, ওটা তো শেষ পর্যন্ত থাকবেই, রাখবে ওরা। কিন্তু পলিটিক্যাল পার্টি কিন্তু শেষ পর্যন্ত থাকবে না, দেরি আছে এখনো সেই সময় আসতে। এবার এক এক করে আলোচনা করি। প্রথমত দেখুন, এবারে কিউআর কোড দেওয়া হচ্ছে, জানেন নিশ্চয়। প্রতিটি ভোটারকে সই করতে হবে, এবং ভোটারকে যে ফর্মটা দেওয়া হবে, যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওই যে কত ফেব্রুয়ারি যেন চূড়ান্ত ভোটার তালিকা আসবে, মানে ভাটের তালিকা, মানে আমি ভাটের তালিকাই বলি, যাই হোক মার্জনা করবেন, আসবে। তো
তার আগে ওই একবার সংশোধনের বা পরিমার্জনের সুযোগ দেবে টেবে বলেছে অমুক থেকে অমুক, সেগুলো আপনারা জানেন। কিন্তু প্রতিটি ভোটারকে কিউআর কোড দেওয়া হবে কেন? ওটাই আসল উদ্দেশ্য। 2002-এর সঙ্গে 2025-এর এটা একটা বড় ফারাক, কারণ 2002-তে সেই টেকনোলজি, কন্ট্রোলের টেকনোলজি, ডিজিটাল আইডির পরিস্থিতি ছিল না, কিন্তু এখন এসেছে। আর তাই ওরা প্রতিটি ভোটারকে কিউআর কোড দিয়ে দেবে। বেশ, তো কিউআর কোড দিলে কি কি সুবিধে হবে? আমাদের সুবিধে কি হবে সেটা আপনারাই ভালো জানেন। আমার কি সুবিধা হবে আমি এতে কিছু বুঝতে পারছি না। আপনাদের কি সুবিধা হবে আপনারাই বুঝে নিন। আমি কিন্তু কিউআর কোড, ভোটাররা কিউআর কোড পেলে কি জাতীয় সুবিধা হবে আমি এখনো জানি না। ভোট দিতে সুবিধা হবে কি, আচ্ছা দেখা যাক, আসছে। তবে ওদের কি কি সুবিধা হবে আগে আমরা দেখে নিই। প্রথমত ওদের যেটা সুবিধা হবে, আপনার কিউআর কোড, আপনার যে ডেটা, তার সাথে ওরা আপনার আধার কার্ড থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সব কিছুকে ট্যালি করে এআই এর সাহায্যে, আপনারা জানেন আদানি এআইতে এআই ডেটা সেন্টারে 10 বিলিয়নের উপরে ইনভেস্ট করে ফেলেছে, করছে ধাপে ধাপে। $10 বিলিয়ন, যেখানে এই ডেটাগুলো স্টোর করা যাবে, তাই তো? অর্থাৎ এআই এসে গেছে। এইবার আপনার এই ভোটারের যে ইনফরমেশন কিউআর কোড থাকলে সুবিধে হবে, বুঝতেই পারছেন, কাজটা সহজ হয়ে গেল। তার সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে আপনার অন্যান্য সুবিধে, আধার কার্ড থেকে শুরু করে টোটাল গোষ্ঠী থেকে শুরু করে একেবারে গোষ্ঠীর পিন্ডি করে দিয়ে টোটাল একটা ডেটা অ্যানালাইসিস করে একটা ওরা সিদ্ধান্তে পৌঁছতে পারবে। কি কি সিদ্ধান্ত? আপনি ইউজলেস ইটার্স কিনা, আপনি কত খরচা করেন, কি বেসিসে খরচা করেন, কোন ক্ষেত্রে, এ কারণেই ওরা ক্যাশলেস করতে চাইছে। তাহলে ওরা ধরতে পারবে আরো ভালো করে কোন কোন প্রোডাক্টে, মেডিসিনে থেকে শুরু করে, পয়সা দিয়ে ভ্যাকসিনও পাওয়া যায়, ভ্যাকসিন, নার্সিংহোম, ট্রিটমেন্ট, টেস্ট, এগুলোর পিছনে আপনারা কত খরচা করেন। এই টোটাল একটা চিত্র ওরা তুলে আনতে চাইবে। ক্রেডিট স্কোরিং চালু করবে। ডিজিটাল আইডি না হলে আপনি, অর্থাৎ নাগরিক হিসেবে আপনি কোন পর্যায়ে থাকবেন, ইউজলেস ইটার্স কিনা, সেটা আপনার এই এআই অ্যানালাইসিসের মাধ্যমে ওরা জেনে যাবে আস্তে আস্তে। সেই জন্য ওরা ধাপে ধাপে প্রতিটি নাগরিককে ওরা কিউআর কোড দিয়ে দেবে। তারই এটা পদক্ষেপ। 51 কোটি এই ধাপে, পরবর্তীতে যে 99.1 কোটি যে ভোটার, তাছাড়া প্রতি বছরই তো ভোটার বাড়ছে, 18 বছর বয়স অনেকেরই হচ্ছে, সবাইকে ওরা কিউআর কোড দিয়ে ডেটা সেন্টারের মধ্যে ঢুকিয়ে দেবে। তারপরে এই অ্যানালাইসিস করে প্রত্যেকের ওপরে পলিটিক্যাল, ফাইন্যান্সিয়াল সার্ভেলেন্স চালাতে পারবে, যেটাকে বলা হয় ডিজিটাল সার্ভেলেন্স, যার লক্ষ্য ডিজিটাল স্লেভারি, বহু আগেই বলেছি। এটা ওদের সুবিধে হলো। তারপরে কি হবে শেষ পর্যায়ে? এখান থেকে আপনার এই জীবনযাপন থেকে, আপনার এক্সপেন্ডিচার থেকে, আপনি কত কি হাতে কি খরচা করছেন, কি করছেন, ইত্যাদি ইত্যাদি অনুষ্ঠানের উপরে ভিত্তি করে আপনি ইউজলেস ইটার্স কিনা, সে আপনি বাংলাদেশেরই হন আর ভারতের হন, সব যায় আসে না ওদের কাছে। তাদেরকে ওরা ডিসকার্ড করে ফেলবে। এখনো সেই সময় আসেনি, দেরি আছে, কিন্তু আগে থেকে ওরা এই সার্ভেলেন্সটা চালু করতে চাইছে। অর্থাৎ আপনি যদি রাষ্ট্রের পক্ষে বোঝা হন, শুধু ওই যে ওরা বলে, জানেন তো, জিরো কার্বন এমিশন কেন বলছে? ডিপপুলেশন এজেন্ডার একটা অঙ্গ। অর্থাৎ পৃথিবীকে কার্বন, আবার এখন শুনুন বলবেন, ওই যে অনেকেই বলবেন লিঙ্ক দিন, এটা লিঙ্ক দিতে চাইবেন না। তবে যেসব রিসার্চ আসছে উঠে, সেগুলো একটুখানি পড়লেই বুঝতে পারবেন। একটা মানুষ প্রতিদিন কত কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, কত অক্সিজেন খরচা নিয়ে নেয়, ইনহেল করে, এসব নিয়ে বহু রিসার্চ হচ্ছে। অর্থাৎ আপনি আমি মানে এই কার্বন ফুটপ্রিন্ট, অর্থাৎ আমরা তো আর অক্সিজেন উৎপন্ন করতে পারি না, পারি কি? অক্সিজেন নেই,
গাছ পারে অক্সিজেন উৎপন্ন করতে, শুধু প্রভুরাও পারে না অক্সিজেন উৎপন্ন করতে, বিল গেটসও পারে না, এলন মাস্কও পারে না, নরেন্দ্র মোদীও পারে না। কিন্তু তারা তো টপ লেভেলের লোকজন, তারা যত খুশি অক্সিজেন নিন, যত খুশি কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করুন। কার্বন ডাইঅক্সাইড মানে গ্রিন গ্যাস, জানেন তো, গ্লোবাল ওয়ার্মিং বাড়িয়ে দিচ্ছে কার্বন ডাইঅক্সাইড, খুব বিপজ্জনক গ্যাস। তো এই অ্যাঙ্গেলে ওরা যেভাবে প্রচার করে, বাস্তবে পুরোটাই, যার মধ্যে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তো সাধারণ মানুষ যদি রাষ্ট্রের কোনো কাজে না লাগে, ফার্মা কোম্পানির উপভোক্তা না হয়, ভ্যাকসিন না নেয়, পায়ে হেঁটে চলতে ভালোবাসে, কৃষিকাজ করেই জীবিকা অর্জন করতে চায়, হেলথ ইন্স্যুরেন্স না করে, এসব কিছু ওদের পয়েন্টস থাকবে, না করে, তাহলে সেই মানুষ তো তাদের কাছে অপ্রয়োজনীয়, ইউজলেস ইটার্স। আপনি ওষুধ খান না, ফার্মা কোম্পানির বিল করেন, বিল ভরেন না, আপনি গ্রিন এনার্জি ব্যবহার করেন না, আপনি চাষবাস করেন, উল্টে আদানির বাধা সৃষ্টি করছেন, আদানি বিল গেটসের বাধা সৃষ্টি করছেন। ওরা তো চাইছে ফার্মিং উইদাউট ফার্মার্স, কৃষি থাকবে কিন্তু কৃষক থাকবে না, সব মেশিন করবে, রোবোটিক্স করবে। আপনি তো বাধা সৃষ্টি করছেন। আপনি ক্যাশ ব্যবহার করছেন বেশি, ডিজিটাল কারেন্সি করছেন না, অনলাইন করছেন না, আপনি তাহলে শত্রু। এইভাবে ওরা আগামীতে এই কিউআর কোডকে করে ডিজিটাল সার্ভেলেন্স আরো বেশি অ্যাকসেন্চুয়েট করে ওরা নাগরিকদেরকে প্রোফাইলিং করা শুরু করবে, ইতিমধ্যেই করছে। আর এই কারণেই এটাকে আমরা বলছি ডিজিটাইজেশন অফ ভোটার লিস্ট। এক কথায় ডিজিটাইজেশন অফ ভোটার লিস্ট কিউআর কোড দিয়ে ওরা সূত্রপাত করলো বড় আকারে, বোঝাতে পেরেছি? তাই আগামীতে এখন কোনো ভয় নেই, আপনার ভোটার তালিকাতে আপনার নাম বাদ যাবে এরকম আতঙ্ক করবেন না। রাজনৈতিক দল আছে আপনার হয়ে, আর না হলে তো একটুখানি মা লক্ষ্মী দিয়ে দেবেন, হ্যাঁ, 2-10 হাজার দিয়ে দেবেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। ওসব নিয়ে একদম চাপ নেই। হ্যাঁ, চাপটা পরের দিকে আছে। সে আপনি বাংলাদেশেরই হন, পাকিস্তানেরই হন, ভারতেরই হন, চাপটা পরের দিকে আসবে যখন পলিটিক্যাল পার্টি আর থাকবে না। শেষ ধাপে যখন টোটালিটারিয়ান স্টেট ডিক্টেটরশিপ আসবে, ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট আসবে, যেটা ওদের প্ল্যান। তার আগে যদি আমরা রুখে দিতে পারি প্রতিবাদ করে সংঘবদ্ধ হয়ে, তাহলে আলাদা কথা। কিন্তু ওদের যেটা প্ল্যান, তখন কিন্তু এইভাবেই ওরা ইউজলেস ইটার শনাক্ত করবে, করে ওদেরকে কিচ্ছু না, সহজ হয়ে যাবে না, আপনাকে বেনাগরিক বানিয়ে দেওয়াটা একটা ক্লিকে তখন হয়ে যাবে। আপনার সমস্ত কিছু বন্ধ করে দিতে পারবে ওরা, আপনার সমস্ত কিছু লিঙ্কড হয়ে গেল, আধার, ভোটার, অ্যাকাউন্ট নাম্বার, কিউআর কোড দিয়ে সব হয়ে গেল। তারপরে ওয়ান ফাইন মর্নিং দেখলেন আপনি এক্সিস্টই করেন না ওদের ডাটাবেসে। আপনি কে? আপনি নোবডি। আর আপনি তখন মহা বিপদে। তখন আপনাকে যদি ওরা টার্মিনেট করে দেয়, মেরে ফেলে, গুম করে দেয়, তারও কোনো প্রমাণই থাকবে না। আপনি তো নেই মশাই, ইউ আর নন এক্সিস্টেন্ট, আপনার কোনো কিছুই নেই। তার আগে তো ওরা সমস্ত কিছু এলিমিনেট করে দেবে, কোনো খবরই পাওয়া যাবে না। এ নিয়ে কিন্তু বহু মুহুটুবি হয়েছে, জানেন তো, একদম হয়নি তা নয়। ডিজিটাল যে জায়গাগুলো থেকে কি কি করা যেতে পারে, তখন আপনার যদি ফিজিক্যাল কোনো কাগজপত্র কিছু, ওরা তো আস্তে আস্তে কাগজকে তুলে দিচ্ছে, না থাকে কিছুই যদি আপনার না থাকে, তো ওরা ওটাকেই আপনার ডিপেন্ড করে দিয়ে আপনাকে টোটাল ওই অনলাইন নির্ভর করে দিয়ে কিউআর কোড ছাড়া অন্য কিছু গ্রহণযোগ্য নয় এরকম করে দিয়ে পুরোটা আপনি ওদের হাতে চলে গেলেন। এবং যখন তখন একটা ক্লিক করে আপনাকে টোটাল আপনার আইডি, আপনার নাগরিকত্ব প্রোফাইল সব কিছু ওরা ডিলিট করে দিতে পারে, আপনার অস্তিত্ব বিলীন করে দেবে। কিন্তু এখন নয়, সে সময় এখনো আসেনি, আগে ওরা এই কাজটা বুঝো। এই পার্লামেন্টারি ভোটিং সিস্টেম যতক্ষণ আছে, যতদিন আছে, অনেকগুলো দল আছে, বললাম না তারিখ ভালো মন্দ অনেক কিছু, যদিও সব দল তাদের হয়েই কাজ করছে, তবু সেই আবহে এই এলিমিনেশন অফ ভোটার্স ওরা করতে পারবে না, কারণ তখন আরেকটা দল হই হই করে উঠবে, তাই তো, পারবে। তাই এখন এই ভয়টা নেই, ওটা পরের কথা বললাম। আর কি উদ্দেশ্য,
ব্লক চেইন ভোটিং সিস্টেম বহু আগেই বলেছে। আগে হ্যাঁ, এই ফিজিক্যাল ভোটিং গিয়ে ভোটের বুথে গিয়ে ভোট দেওয়া, অনেক লোকজন লাগে, কর্মচারী লাগে, এই যে টিচার লাগছে, এই যে বিএলও লাগছে, অমুক লাগছে, তমুক লাগছে, কত রকম ঝামেলা না, ও সব ওরা চাইছে না। লোকজনও নিয়োগ করতে হয়, প্রচুর খরচা টর্চা হয়। এ নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে, দেখবেন ব্লক চেইন ভোটিং সিস্টেম, যেটা একটা প্ল্যাটফর্মের ওপরে, ব্লকচেইন টেকনোলজি প্ল্যাটফর্মের ওপরে ভোট দেওয়া যাবে, স্মার্টফোন থেকে ভোট দেওয়া যাবে, এবং সেক্ষেত্রে কিউআর কোড খুব কার্যকরী হতে পারে। তবে আমাদের দেশে এই মুহূর্তে ওটা চালু হবে না, কারণ বড় দেশ, বেশ কিছু দেশে ইতিমধ্যেই হয়ে গেছে। আমাদের দেশে কিছু মিউনিসিপ্যালিটিতে ইতিমধ্যেই আমি এটা নিয়ে ভিন্ন ভিডিও রয়েছে বলেছি, সেটা এক্সপেরিমেন্টে হয়ে গেছে, মিউনিসিপ্যাল ইলেকশনে কাজে লাগানো হয়েছে বেশ কিছু ইলেকশনে। কিন্তু এত বড় দেশ, ন্যাশনাল ইলেকশনে এইরকম ব্লক চেইন ভোটিংকে কাজে লাগানোর ইচ্ছে ইলেকশন কমিশনের আছে, সেটা আমি জানি। রিসার্চও চলছে, দায়িত্ব দেওয়া আছে আইআইটি মাদ্রাস সম্ভবত, এটা হবে। কিন্তু তার আগে এইগুলো গুছিয়ে নিতে হবে, এবং এই মুহূর্তে হচ্ছে না। তো কিন্তু এই ব্লক চেইন ভোটিংয়ের জন্য, যেটা আপনি নেটে বসে ইন্টারনেট থেকে ভোট দেবেন, অনলাইনে ভোট দেবেন, তার জন্য এই কিউআর কোডটা উপযোগী হতে পারে আগামীতে, এটা মাথায় রাখবেন। তাহলে কিছুদিন আগেও, এবার কয়েকদিন আগেও, তো শিক্ষক কর্মচারী তারা এটা মনে করতেন, এখনো কেউ কেউ করেন। কি করেন বলুন দেখি? ওই যে আমাদের তো লাগবেই, আমরা অনিবার্য, যেমনই পড়াই, তবে এখন এই ধারণাটা ভেঙে গেছে অনেকেরই। ওই যে ভোটের সময় তো আমাদের লাগে ভোট করানো, প্রিজাইডিং অফিসার হই, অমুক হই তমুক হই, সেই ফিরতে ফিরতে রাত হয়ে যায়, সমস্ত সেই ভোটার ধরিয়ে দিয়ে অমুক করে, সে আগে কাগজে ভোট হতো, এখন ইভিএমে হয়। কিন্তু আমাদের তো অনিবার্য, আমাদের তো লাগবেই। বেরিয়ে আসুন এই ভ্রান্ত ধারণা থেকে, কাম আউট অফ দিস ফুলস প্যারাডাইস। ব্লকচেন ভোটিং হলে এত লোকই লাগবে না, ওদের কোনো এত লোকই লাগবে না। এ নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে, এখানে আলোচনা করছে না, কারণ বুথে যাওয়ার দরকার পড়বে না, ঘরে বসে সবাই ভোট দেবেন। ইন্টারনেট, এটা ওদের স্বপ্ন, ওরা করতে চাইছে, দেখা যাক কতটা পারে। আমাদের দেশে বিশাল দেশ, আগে কিউআর কোড তো দিক, তারপরে ক্রমে ক্রমে দেখা যাবে কি হচ্ছে, তাই না? দেখা যাক। মার্জনা করবেন, একটু জল পান করব। এটা গেল, অর্থাৎ ব্লকচেন ভোটিং সিস্টেম ইন্ট্রোডিউস করার ওদের একটা প্ল্যান আছে, এর মধ্যে না হলেও আগামীতে। আর কি কেন করতে চাইছে? ভাতা ঢুকিয়ে দেওয়া। আপনারা জানেন যে নিয়োগ তলারিতে নিয়োগ নেই বললেই চলে, এবং বেসরকারি ক্ষেত্রেও যেভাবে বিভিন্ন সংস্থা ছাঁটাই শুরু করেছে, এআই ইন্ট্রোডিউস করছে, সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রে অপটিমাইজড প্রফিটের জন্য। তো সেই ক্ষেত্রে যুব সমাজের বিক্ষোভ অনিবার্য, আগামীতে বিক্ষোভ অনিবার্য। এভাবে ঝুলিয়ে মামলা দিয়ে, এই যেমন ধরুন এসএসসির জন্য আবার নাকি নিয়োগ করবে, নভেম্বর রেজাল্ট বেরোবে, দেখা যাক, হলে তো খুবই ভালো। তো কিন্তু নিয়োগ হচ্ছে না, হবে না, এমন একটা পরিস্থিতি। তো তার জন্য মানুষ তো কতদিন এরকম সহ্য করবে? একটা ক্ষুব্ধ, একটা বাঁধ ভাঙা পরিস্থিতি তৈরি হতে পারে, যা পুলিশ দিয়ে ঠেকানো সম্ভব নয়। বিশেষ করে যুব সমাজের ক্ষোভ বাড়ছে। সবাই তো আর হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকে চলে যাচ্ছে না, যাচ্ছে কি?
সবার শরীর সমান নয়, ধাপে ধাপে যাচ্ছে, অসুস্থ হচ্ছে অনেকে, কিন্তু সেটা তো একটা লং টার্ম, 15 ইয়ার্স কমপক্ষে এই ভ্যাকসিনের সাইড এফেক্ট বা এফেক্ট যেভাবেই বলুন, সময় লাগবে। তো তার আগে তো যুব সমাজকে, মানুষকে বেঁধে রাখতে হবে অন্তত। কিভাবে? ভাতা দিয়ে। আপনারা জানেন ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার, এগুলো তো ভাতাই, কন্যাশ্রী, বিভিন্ন রকমের ভাতা চালু হয়ে গেছে। শুধু আমাদের রাজ্যে নয়, সব রাজ্যেই বিভিন্ন রকম নামে, বিভিন্ন প্রকল্পে। এবার যুবশ্রীও আছে, বিভিন্ন রকম লোন টোন, বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট ইত্যাদি ইত্যাদি। তবে এবার সরাসরি ওরা চিহ্নিত করবে, ভোটারদের চিহ্নিত করে ভাতা দেওয়ার জন্য ওরা একটা ডেটাবেস তৈরি করবে। কারা ভাতা পাবে, কিভাবে পাবে, ঠিকঠাক জায়গায় ভাতা যাচ্ছে কিনা, অপচয় হচ্ছে কিনা অর্থের, এই সমস্ত কিছু বোঝার জন্য কিন্তু এই ডিজিটাইজড ভোটার লিস্টটা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। অর্থাৎ হাতে কিছু পেলে দেখবেন, অল্প স্বল্প পেলেও 25-30 হাজার টাকা তো পাবে না, 5,000 টাকা পেলেও হয়তো ভাতা যুবকেরা, যুবক যুবতীরা, তাতেও ক্ষোভটা অনেকটা প্রশমিত হয়। এটা বাস্তব। লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দেখেননি কীভাবে মাননীয়া কবজা করে নিয়েছেন, ক্লাবে টাকা দিয়ে কিভাবে কবজা করে নিয়েছেন। সাধারণ মানুষ কত মানে কর্মসংস্থান হলো, কতটা স্বাধীনভাবে বেঁচে আছি, কতটা সংযুক্তি হলো, এগুলো নিয়ে ভাবে না সাধারণ মানুষ। দেখে বেশিরভাগ মানুষই, বেশিরভাগ আমাদের তৃতীয় বিশ্বে বিশেষ করে বেশিরভাগ মানুষই ভাবে আমি ডাইরেক্টলি কি পাচ্ছি, সরাসরি কি পাচ্ছি, সেটাই হলো ধর্তব্য। ম্যাক্রো পিকচারটা তারা বুঝতে পারে না, তারা মাইক্রোটাই মানে ছোটোখাটো যেটা ন্যারো পিকচার সেটাকেই তারা স্টিক করে থাকে। তো সেইভাবে দেখতে গেলে যখনই কোনো নাগরিক দেখছে, কোনো বেকার যুবক যুবতী দেখছে যে তার অ্যাকাউন্টে মাসে 5,000 টাকা ঢুকে যাচ্ছে, তার খুশি হবে। বিক্ষোভ, ভাঙচুর, আন্দোলন এসব করবে না। আর করলেও তো এখন কিউআর কোড চলে যাবে, এখন সহজেই তাকে ট্র্যাক করে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা ডিজিটালি খুব সুবিধা হবে। আর এখন পুলিশও অত লাগবে না আগামীতে, কারণ আপনার যদি অ্যাকাউন্টটা বন্ধ করে দেয়, আপনার যদি ডিজিটাইজেশনের যে ফর্মুলা, যেভাবে আপনাকে ওরা এলাকা বেসিসে অনেক কিছু করতে পারে, ওরা আপনি তো দৌড়তে জুতো শুকতলাক হয়ে যাবে। পুলিশ লাগবে? আপনার তো অর্থনীতিকে বন্ধ করে দিলেই, আপনার ব্যাংক অ্যাকাউন্টটা বন্ধ করে দিলেই আপনার সব শেষ, তাই তো? সব তো অনলাইন, তো আর কি পুলিশ লাগবে? তখন আপনি ল্যাজ গুটিয়ে গিয়ে ক্ষমা চাইবেন, হ্যাঁ ভুল হয়ে গেছে স্যার, আর আওয়াজ তুলবো না, এবার আমার অ্যাকাউন্টটা অন্তত ফিরিয়ে দিন, হ্যাঁ অনেক টাকা পয়সা আছে স্যার, ওর মধ্যে সংসার বেশি যাবে স্যার, অ্যাকাউন্টটা অন্তত রিট্রিভ করে দিন। কি বুঝলেন? ওরা এখন সব পারে, টেকনোলজি ওরা তৈরি করে ফেলেছে, আমরা সেখানে নিজেদেরকে সামিলও করেছি। তো তাহলে ভাতা, তার জন্য নির্দিষ্টভাবে ডিজিটাইজ ভোটার লিস্ট ওদের দরকার আছে। ভোটার তালিকার বাইরে তারা ভাতা দেবে কেন? অবশ্যই দেবে না। নাগরিক হতে হবে তো অন্তত কাগজে কলমে, তবেই তো ভাতা। তার জন্য সুনিশ্চিতভাবে কিউআর কোড অনুযায়ী চিহ্নিত করে ঠিক অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা সেটাও তারা দেখবে, অবশ্যই দেখবে। আপনি হলে আপনিও দেখতেন। কিন্তু সাধারণ যুবক যুবতী তারা এটা বুঝবে না যে তাদের জীবনযাপনের জন্য, যেটা এতদিন ধরে তারা স্কুলে চাকরি করতেন, পড়াতেন, চাকরি ছিল, এখন তো নেই, যেখানে 30-40 হাজার টাকা, 40 হাজার টাকা পেতেন, কেউ 50 হাজার টাকা পেতেন, তা নিয়ে যে জীবনযাপন করতে পারতেন, যে স্বচ্ছন্দের জীবনযাপন করতে পারতেন, সেটা 5,000 টাকায়, 8,000 টাকায় সম্ভব নয়। পরিবার গঠন করা সম্ভব নয়, বাড়ি বানানো সম্ভব নয়। তারা একদমই কি বুঝবেন না? বুঝবেন, কিন্তু বোঝার পরেও খড়গহস্ত হওয়ার আগে তারা দেখবেন 1,500 তো পাচ্ছি, হইছে। প্রবাদ আছে, হাফ এ লোফ ইজ বেটার দ্যান নো লোফ, তাই তো? নাই মামার চেয়ে কানা মামা ভালো।
ওই ফিলসফিটা ওরা আঁকড়ে ধরে বিক্ষোভটা করবে না, আর করলেও কম করবে, যেটাকে সহজেই শাসক শ্রেণী দমন করতে পারবে। তাহলে ভাতা, যার জন্য এই ভোটার ইন্টেন্সিভ একটা রিভিশন দরকার আছে, বোঝাতে পেরেছি নিশ্চয়ই। দেখতে থাকবেন আগামীতে। আমি বহু আগেই বাধার কথা বলেছি, এবার শুরু হবে আস্তে আস্তে কার্যক্রম। এই ভোটটা মিটতে দিন। আর কি, আর যেটা আগেই বলেছি, ডিজিটাল সার্ভেলেন্স, স্লেভারি, প্রতিটি নাগরিককে নজরে রাখা, অ্যাক্টিভিটিস নজরে রাখা, ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন নজরে রাখা। ওরা একটা ডেটাবেস তৈরি করতে চাইছে, যেটা ভোটার তালিকা ডিজিটাইজেশন না হলে অসম্ভব। শুধু আধার কার্ড দিয়ে তো হয় না, এবং আধার তো আবার ওরাই বলেই দিয়েছে যে এই ক্ষেত্রে এটা নাগরিকত্বের প্রমাণ নয়, ওটা পরিচয়পত্র হতে পারে বড়জোর। আধারের জন্ম তারিখও নাকি গৃহীত হবে না, আমাদের ইলেকশন কমিশনার জানিয়েছেন রাজ্যের, ওটা পরিচয়পত্র ইত্যাদি ইত্যাদি। সুতরাং আধার তো নয়, তাহলে কি? ভোটার কার্ড, ভোটার তালিকা। তো সেইটাকে ইন্টেন্সিভ রিভিশন অত্যন্ত জরুরি। তাও সেটা আবার নাগরিক হবে কিনা, এটাও এরপরেও অনেক কাহিনী আছে আর কি। নাগরিকত্বের প্রমাণটা যে কি এখনো, সেটাও লোকজন এখনো বোঝেনি। বলে পাসপোর্টটা নাগরিকত্বের প্রমাণ, কিন্তু অমুক ওগুলো নয়, ভোটার কার্ডও নাকি নয়, আধারও নয়, অমুকও নয়, পাসপোর্ট। আরে পাসপোর্টটা পেতে গেলে কি দিয়ে আপনি পাসপোর্টটা নিয়েছেন? সমস্যা। আর এক চারদিকে ঘেটে করে রেখে দিয়েছে ওরা ইচ্ছে করেই, যাতে করে নতুন নতুন আইন করে, নতুন নতুন কাণ্ডকীর্তি করে ওরা প্যানিকবাজি অব্যাহত রাখতে পারে এবং আপনাদের লাইনে দাঁড় করাতে বাধ্য, লাইনে আপনি দাঁড়াতে বাধ্য থাকেন আর কি, ভয়ে ভয়ে থাকেন। এই বুঝি গেল, সেই বুঝি গেল, এটা গেল তো ওটা গেল, এটা আপডেট করুন তো ওটা আপডেট করুন। হ্যাঁ, এই আরেকটা উদ্দেশ্য হচ্ছে ডেটা খরচা। অর্থাৎ আপনাকে সমস্ত কিছু যেমন যখন অনলাইনে আনতে ওরা বাধ্য করছে পলিসির মাধ্যমে, একদিকে যেমন ওরা আপনার ওপর কন্ট্রোল করতে পারছে, সার্ভেলেন্স করতে পারছে, নজরদারি করতে পারছে, অপরদিকে ওরা ডেটাটাকে আপনি যে খরচা করতে বাধ্য হচ্ছেন। কাফেতে দেখবেন একটা সময় টেলিফোন বুথ ছিল, এখন আছে টেলিফোন বুথ, উঠে গেছে। টেলিফোনে গিয়ে মনে আছে টাকা দিয়ে, কয়েন দিয়ে ফোন করতেন, পিসিও উঠে গেছে, নেই। আগামীতে ওদের এটাই স্বপ্ন, ওদের উদ্দেশ্য, এই যে ইন্টারনেট কাফেগুলো আছে ওগুলো আর থাকবে না। মানুষ সবাই সবকিছু, ওই যে দেখবেন অনেকে কাফেতে গিয়ে আধার আপডেট করে, অমুক গিয়ে তমুক করে, ভোটার কার্ড করে। এখন সবকিছু মানুষ নিজেই করুক আর কি, নিজের স্মার্টফোন থেকে করুক, সবাই ডেটা। কাফেতে গিয়ে কেন করে গ্রামের লোকজন? অনেকেই দেখবেন, বা যারা ফোনের ডেটা ব্যবহার করে না, হ্যাঁ, ইন্টারনেট প্রতি মাসে ভরে না, আছে এরকম লোক এখনো আছে গ্রামেগঞ্জে, বহু লোক পাওয়া যায় প্রতি মাসে ইন্টারনেট ভরে না, তারা এমনি একটা বেসিক ফোন ব্যবহার করেন। সাধ্যও নেই তো, উপায় না থাকলে তারা বাধ্য হয়ে এইরকম ভাবে ওরা কাফেতে গিয়ে কাজগুলো করাতে বাধ্য হচ্ছেন। করতে সরকার সেরকম পলিসি করে দিচ্ছে। তো সরকার চাইছে কন্টিনিউয়াস ইন্টারনেট কানেকশন রাখবেন আপনি। আম্বানির ইনভেস্টমেন্ট, আপনি যদি এক মাস ধরুন, কিচ্ছু না, 1 লক্ষ লোক যদি 1 মাস ডেটা না ভরে, ডেটা প্যাক না ভরে বা বেসিক ফিচার্স ব্যবহার করে, এখন তো আবার ইন্টারনেট আপনাকে নিতেই হবে, শুধু কলের ব্যাপারটা নেই মনে হয়, আমার যতদূর মনে হয়। তাহলে কত কোটি টাকা ক্ষতি। তাই ওরা আবিকিউটাস করতে চাইছে ইন্টারনেটকে, মানে সবাই ব্যবহার করবে। একদিকে ওরা সার্ভেল করতে সুবিধা হবে, সার্ভেলেন্সের সুবিধা হবে, অপরদিকে ডেটা ব্যবসায়ী, আম্বানির মতো ডেটা ব্যবসায়ী, তাদের রেভিনিউটা ঠিকঠাক আসবে। তাই তো এই একটা কারণ। সবসময় দেখবেন সর্বত্র অনলাইনে, আপনি এটা করবেন অনলাইনে করুন, ওটা করবেন অনলাইনে করুন, যেটা আগে ছিল না।
অর্থাৎ অফলাইনের অপশনটা ওরা তুলে দিচ্ছে, রাখছেই না, কিন্তু ওদের দরকার হলে আবার অফলাইনে কিন্তু ওরা করবে। যখন উপায় নেই, আপনাকে ধরতে আসবে তখন কি করে? অনলাইনে পুলিশ নিয়ে তো অফলাইনে ধরবে, অনলাইনে আপনাকে ধরবে? ধরবে না। অর্থাৎ পুলিশটা ওদের লাগবে। তাই আমি বারবার বলি, পুলিশের নিয়োগ এখনো হবে, স্থায়ী পদে সেরকম না হলেও অবশ্যই টপ লেভেলের পোস্ট সব স্থায়ী পদেই হবে। তবুও থানাতে অন্তত একটা স্থায়ী পদ, দুটো স্থায়ী পদ তো থাকবেই। সিভিক পুলিশ নিলেও পুলিশে নিয়োগ, কারণ ম্যানুয়াল ব্যাপার, তো ম্যানুয়াল ব্যাপার, ম্যানুয়ালটা থাকবে, ওটা পুলিশ ম্যানুয়ালি কাজ করে, তো ওটা রাখতেই হবে ওদেরকে। তো এটাই বাস্তব চিত্র। এবার এই যে শেষ ধাপের কথা যেটা আমি বলছিলাম, তার একটা ছবি আমি আমার ভিন্ন একটি ভিডিওতে আলোচনা করেছি, ইউটিউবেই রয়েছে সেই ভিডিওটি। এবার শেষ ধাপের বিষয়টাতে আসি। ওটা ভেবে রেখেছে, কিন্তু অতটা করতে পারবে কিনা, 100% ডিজিটাইজেশন ওরা করতে পারবে কিনা, 100% ক্যাশলেস করতে পারবে কিনা, 100% ডিজিটাল স্লেভারি ওরা এক্সিকিউট করতে পারবে কিনা, সেটা পরের বিষয়। তবে আরেকটা উদ্দেশ্য এখানে বলে দিই, যেই আপনার ডিজিটাল আইডিটা হয়ে গেল, এই যে ভোটার লিস্টের সঙ্গে সঙ্গে আপনাকে কিউআর কোড দিয়ে দেবে। এবার ভ্যাকসিন যেটা আসছে আগামীতে, ওটাই তো বলিনি, তাই না? বলবো। ওই যে প্যান্ডেমিক ট্রিটি হয়ে গেছে, এবার আমরা অনেকেই তো ভ্যাকসিন নিচ্ছি না, অনেকে কাগজপত্র বানিয়ে রাখছেন, কোনো অন্যায় করছেন না, তারা নেননি, কাগজপত্র বানিয়ে রেখেছে, ঠিক করেছে। তবে হ্যাঁ, আমার মতো মানুষ যারা লড়াই করতে চান তাদের কথা আলাদা, তারা অনেকেই বানাননি, পরোয়া করেননি। কিন্তু যারা বানিয়েছেন তাদেরকে আমি খারাপ বলি কি করে? সবাই কি এভাবে প্রশাসনের বিরুদ্ধে লড়াই করতে পারে? পরিবার নিয়ে পারে না। কিন্তু এবারে ওরা কি করবে, এই কিউআর কোড হয়ে যাবে ভোটারকে, প্রতিটি ভোটারকে একটা ইউনিক কিউআর কোড, যেটা থেকে জেনারেট করবে কিউআর কোড। তার ফলে ওরা ওইখানে বসে সহজেই জেনে যেতে পারবে, যদি ভ্যাকসিনটা এর সঙ্গে অ্যাড করে দেয়, করে দেবেই, কারণ প্যান্ডেমিক টিটি হয়ে গেছে, আমেরিকা বেরিয়ে গেছে, কিন্তু ভারত, নরেন্দ্র মোদী বলে দিয়েছে স্বাস্থ্যের ক্ষেত্রে ভারত 1 নম্বর হবে, এআই এর ক্ষেত্রে 1 নম্বর হবে, বায়োফুডের ক্ষেত্রে 1 নম্বর হবে, সব 1 নম্বর হবে আর কি। তো সুতরাং এই ভ্যাকসিন সার্ভেলেন্স, যেটা ডেঙ্গু ভ্যাকসিন আসছে এর পরেই দেখবেন এই ডিজিটাল আইডি করে ফেলছে, ভোট হয়ে যাচ্ছে, তারপরেই ডেঙ্গু ভ্যাকসিন আসছে, 2 4 করুন। সুতরাং সামনে কঠিন লড়াই, কঠোর লড়াই। তো ইতিমধ্যে আবার রামদেবকে দিয়ে আয়ুর্বেদিক অ্যালোপ্যাথি হসপিটাল বানিয়ে ফেলেছে। আয়ুর্বেদিক অ্যালোপ্যাথি হসপিটাল, কি বুঝলেন? সেখানে আবার রামদেব বাবারা বলছেন, কি বালকৃষ্ণরা বলছেন, বড় বড় সব আচার্য আর কি, বলছেন না আসলে আয়ুর্বেদেই 80% হয়ে যায় রোগ ট্রিটমেন্ট, কিন্তু 20%-এর জন্য মডার্ন মেডিসিনটা লাগে, মানে অ্যালোপ্যাথিটা লাগে। তাই আমরা এটা ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেটেড, কি অ্যালোপ্যাথি আয়ুর্বেদ একটা ইন্টিগ্রেটেড হাসপাতাল। কি তাহলে পতঞ্জলির নামে, পতঞ্জলি কি এসব করেছিলেন? না, করেননি, ওনার নাম ভাঙিয়ে খাচ্ছে আর কি। রাজীব দীক্ষিত মহাশয়, যিনি বারবার বলেছিলেন ডাক্তারি বিষয়টা, বি ইয়োর ওন ডক্টর, এই কনসেপ্টে এগোতে হবে, তিনি জ্ঞান দিয়ে দিয়েছেন অবিরাম। পরে আমি ওনার কথা জানতে পারি, আগে তো আমি অন্য লাইনে লড়া ছিলাম, যাই হোক, পরে ক্রমশ খোঁজ করতে করতে জানতে পারি ওনার কথা, নমস্য ব্যক্তি। তো আমি লেখালেখির ক্ষেত্রেও অন্য জগতে ছিলাম, এটা বলতে পারি আর কি। আপনার আগেকার বইগুলো পড়লে বুঝতে পারবেন, সেগুলো অবশ্যই জরুরি লেখালেখি, কিন্তু এই প্রবন্ধ বলুন বা এই প্যান্ডেমিক, তার আগেকার লেখালেখির সঙ্গে বর্তমানে লেখালেখির অবশ্যই একটা মানে তার সঙ্গে ফারাক আছে। কিন্তু চিন্তা ভাবনা যেটা আমি বহন করি, ধারণ করি, সেটা অবশ্যই পিতৃতত্ত্ব, আমার পিতামহের কাছ থেকে বহমান ধারণা, সেটাই আমি লালন করে চলেছি, সেটাই আমি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। তো সেই পতঞ্জলির নামে হচ্ছে, তারা বলছেন 20% নাকি অ্যালোপ্যাথি হবে, লাগবে, ওটা লাগে,
সেখানে সব অস্ত্রোপচার হবে, সব অপারেশন, হার্ট, ব্রেন সব হবে, এবং অ্যাপোলোর চাইতে উল্লেখ করেছেন অ্যাপোলোর চাইতে কম খরচে হবে। দারুণ মুনাফা। আসলে কি বলুন তো, শুধু আয়ুর্বেদের উপর নির্ভর করে মুনাফাটা হয় ব্র্যান্ড করে নিলে, যেমন পতঞ্জলি করেছে, কিন্তু ওইটা করলে, মিক্সচার করলে মুনাফাটা আরো ভালো হয়, আরো বেশি হয়। এবং পাশাপাশি কি হয়, ভ্যাকসিনটাও বুঝে দেওয়া যায়। এই যে 20% লাগে অ্যালোপ্যাথি, ওটা আস্তে আস্তে বেড়ে বেড়ে দেখবেন 50-50 হয়ে যাবে। বলে 50% আয়ুর্বেদ লাগবে সুস্থ থাকতে গেলে, 50% অ্যালোপ্যাথি লাগবে সুস্থ থাকতে গেলে, ব্যাস হয়ে গেল। আর তার মধ্যে দেখবেন ভ্যাকসিনটাও ঢুকে গেছে ইতিমধ্যে। অর্থাৎ ওই হাসপাতালে ট্রিটমেন্ট করতে গেলে, বা ওই হাসপাতালে কেউ মা হলে, প্রসূতি হলে, তাকে যে ভৌটা গুঁজে দেবে, মানে আয়ুর্বেদিক ভৌ, তখন ব্র্যান্ড মানে ছাপ পড়ে যাবে। ওই ডেঙ্গু ভৌ হোক, যে কোনো ভৌ, ওই যে বিসিজি হোক, যাই হোক, সেখানে পতঞ্জলি একটু গঙ্গা জল ছড়িয়ে দিয়ে একটুখানি ওই যজ্ঞ করে, জানেন তো, লোক দেখানো যজ্ঞ করে, হ্যাঁ বাবা, যজ্ঞ করে। আর ড্রেস ফ্রেস পরে সেরকম আর কি, গেরুয়া পোশাক পরে করতে হয়, এগুলো সব ইমপ্রেস করার জন্য করতে হয়। গেরুয়াধারী সাধু, হ্যাঁ, বাহ্যিক চালচলন নয়, সাধুত্ব ভেতরে। তো সেটা করে মানুষকে ইমপ্রেস করে। তো তখন ভ্যাকসিনটাও দেখবেন আয়ুর্বেদিক ভ্যাকসিন হয়ে যাবে, মানুষ ভক্তি পরে নেবে, গায়ত্রী মন্ত্র পরে পরে ভ্যাকসিন নেবেন, গঙ্গা মন্ত্র স্তব করে করে ভ্যাকসিন নেবেন। সমস্যা কোথায়? আয়ুর্বেদ তো, আয়ুর্বেদিক ভ্যাকসিন। তার মানে রিলেট করুন, দেখুন, একদিকে কিউআর কোড দিয়ে দিচ্ছে ভোটারদের, এদিকে প্যান্ডেমিক ট্রিটি, অপরদিকে আমাদের যে চিকিৎসা ব্যবস্থাগুলো ছিল আদি, সেগুলোকে হাইজ্যাক করে নেওয়া। যাকে আপনি বলতে পারতেন, আপনি এভাবে বলতে পারতেন, আমি ভ্যাকসিন নেব না, আমি আয়ুর্বেদে বিশ্বাস করি, আমি ভ্যাকসিন নেব না। বলে আয়ুর্বেদে বিশ্বাস করেন? পতঞ্জলি তো ভ্যাকসিন দিচ্ছে, পতঞ্জলির উপরে আয়ুর্বেদ হয় না? অতএব গেল আপনার ওই যুক্তিটা, গেল। এবার হোমিওপ্যাথি ভ্যাকসিন চলে আসবে, দেখবেন ইন্টিগ্রেটেড সব হয়ে যাবে, হোমিওপ্যাথি প্লাস অ্যালোপ্যাথির হাসপাতাল সব হচ্ছে। এই কারণেই তো হুকে দিয়ে এগুলো করানো হচ্ছে। এ নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে। হোমিওপ্যাথি চিকিৎসকরা এমবিবিএস এর মর্যাদা পাবেন। 1 বছর 2 বছরের কোর্স করলেই, শর্ট কোর্স করলেই তারা এমবিবিএস প্র্যাকটিস করতে পারবেন। মহারাষ্ট্রে চালু হয়ে গেছে, এ রাজ্যেও হবে, সমস্ত হবে। অর্থাৎ টোটাল সিস্টেমটাকে, যেগুলো অ্যালোপ্যাথির বিরুদ্ধে দাঁড়িয়ে থেকে মানুষ সুস্থ থাকার যে চেষ্টা করে, যেগুলোকে নিয়ে, সেগুলোকে ওরা টোটাল মডার্ন মেডিসিনের খপ্পরে ঢুকিয়ে দিয়ে ইন্টিগ্রেটেড বানিয়ে দিচ্ছে। যাবেন কোথায়? তাহলে একটাই পথ, লড়াই। বি ইওর ওন ডক্টর, যেটা হিপোক্রেটিস বহু আগেই বলে গেছেন। রবার্ট এস মেন্ডেলসন এই মর্মে, এই নামে একটা বইও লিখেছেন, বি ইওর ওন ডক্টর। তার মতো চিকিৎসক যিনি ফার্মা কোম্পানির অধীনে থেকেও মুক্ত কণ্ঠে বলেছেন, নিজের চিকিৎসা নিজে করুন। হ্যাঁ, যেই আপনি আপনার চিকিৎসার দায়িত্বটা, দেহটাকে অন্যের ওপর তুলে দেবেন, তখন আপনি মুনাফার পণ্য হয়ে যাবেন। তাই অধমের মতো মানুষ পৃথিবীতে যত বাড়বে, তত ওদের ইউজলেস ইটার্স বাড়বে। ওরা ভয় পায় আমাদের মতো মানুষকে। ভাবুন দেখি, আপনি 55-56 বছর বেঁচে আছেন, ওষুধের পেছনে 1 পয়সাও খরচা করেননি, ফার্মা কোম্পানির ওষুধ 1 পয়সাও খরচা করেননি। ব্যাপারটা কি ভালো হবে? ভালো চোখ, ব্যাপারটা কি ঠিক হলো না? সমস্যাটা এইটাই। তাই কিউআর কোড দিয়ে ওরা এবার ভ্যাকসিন গুঁজে নিচ্ছেন কিনা, আপনি নিচ্ছেন কিনা, তার একটা সার্ভেলেন্স সহজেই করতে পারবে। এবং ডিজিটাল আইডির সঙ্গে ভ্যাকসিনেশন ব্যাপারটা ওরা আগামীতে অ্যাড করে দেবে, যদি না আমরা প্রতিবাদে সোচ্চার হতে পারি আরো আগামীতে। এই কারণেই 6 ডিসেম্বরের আলোচনা সভা, আমাদের মিলন আড্ডা, একে অপরকে চিনে রাখা, পরিচিত হওয়া, পাশে থাকা। কারণ এই বিকল্প চিকিৎসা পদ্ধতিগুলো আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে, মানে ওরা হাইজ্যাক করে নিচ্ছে। আপনি বলতে পারবেন না আয়ুর্বেদে বিশ্বাস করি তাই ভ্যাকসিন নেব না, আমি হোমিওপ্যাথিতে বিশ্বাস করি ভ্যাকসিন নেব না। ও একটা করে বানিয়ে দিয়ে বলবে ওই তো ওরাই তো বলছে নিতে। তখন আপনার দেখবেন পতঞ্জলি আয়ুর্বেদের একমাত্র সার্টিফাইড চিকিৎসা কেন্দ্র গোটা
ভারতবর্ষে গোটা বিশ্বে, এবং সে ভ্যাকসিন প্রেসক্রাইব করছে। আপনি যাবেন কোথায়? তাই একদম চোখে চোখ রেখে লড়াই করতে হবে। আর্টিকেল 21 আছে, ঠিক আছে, রাইট টু লাইফ, রাইট টু লাইভলিহুড, ওটার মাধ্যমে বডিলি ইন্টিগ্রিটি আমরা মেনে চলি, আমরা লড়াই করি। কিন্তু ধরুন সেটাকে চেঞ্জ করে দিল, তখন আপনি মেনে নেবেন? ধরুন সেই সংবিধানের ওই পার্টিকুলার ধারাটি হুয়ের খপ্পরে গিয়ে হেলথ এমার্জেন্সি জারি করে দিল। ওরা জারি করে দিয়ে বলল যে এখন ওই সংবিধান চলবে না, আর্টিকেল 21 সাসপেন্ড করে দেওয়া হলো আগামী 5 বছরের জন্য। কারণ এখন হেলথ এমার্জেন্সি, মহামারী এসে গেছে, আবার অতিমারি এসে গেছে, ডেঙ্গু এসে গেছে, বা আরো অনেক কিছু ওরার লাইনে আছে, ডিজিজ এক্স। তাই ওটা তখন আপনি মেনে নেবেন যে সংবিধানে যেহেতু ওটা আর্টিকেল 21টা এখন সাসপেন্ড হয়ে গেল, আপনি ডকুমেন্ট দেখাতে পাচ্ছেন না, তাই মেনে নেবেন? আপনি বুঝে দেবেন, হাত এগিয়ে দেবেন? আমি তো দেব না। সেটা ওরা তাও পারে, কারণ পৃথিবীতে এখন একটাই জায়নিস খপ্পরে। একটা সময় সোভিয়েত ইউনিয়ন ছিল, দুটো মেরু ছিল, লড়াই ছিল। স্টালিনকে ধন্যবাদ, তিনি অন্তত এই কাজটা করে দিয়ে পৃথিবীকে বেশ কয়েক দশক, 1991 পর্যন্ত কোল্ড ওয়ার মোটামুটি অফিসিয়ালি আমরা দেখতে পাচ্ছি শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, 1951 এরকম সময় থেকে, এবং চলল সোভিয়েত ইউনিয়নের পতনে পর্যন্ত, অর্থাৎ প্রায় 40 বছর। জানলে আপনারা অবাক হবেন, হয়তো অনেকে হবেন না। পরবর্তী বইপত্রে তথ্যগুলো আসছে, যদিও আগেও আমি বহু বলেছি। অমৃতস্ব পুত্র দ্বিতীয় খণ্ড, স্ট্যাচু, গ্রেগরি রাসপুটিন, ওইগুলো সংগ্রহ করুন, পড়ুন, পাশে থাকুন। আমি আবার আহ্বান করছি, যাদের সামর্থ্য আছে অবশ্যই, বাকিরা যোগাযোগ করুন। তো এই ওদের কিন্তু এই গ্যাট বলুন, যেটা এখন WTO, বা এই যে তার আগে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, UNO, ওয়ার্ল্ড ব্যাংক, ওরা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার আশেপাশে ওই সময় ওরা প্রতিষ্ঠা করেছিল। ওটাই প্ল্যান ছিল ওই সময় থেকেই গোটা বিশ্বকে জায়নিস কন্ট্রোলে, টোটাল কন্ট্রোলে নিয়ে যাওয়া। কিন্তু স্ট্যালিন রুখে দাঁড়ানোর কারণে, কোল্ড ওয়ার শুরু হওয়ার কারণে, সোভিয়েত ইউনিয়ন যেহেতু মার্কিন বিরোধী হয়ে গিয়েছিল, স্ট্যালিন জায়নিস শব্দটা বারবার উচ্চারণ করেছিলেন, এবং নিজের দেশে সোভিয়েত ইউনিয়নে ইহুদিদের উপরে যথেষ্ট রকম কন্ট্রোল, অত্যাচারও করেছিলেন, হত্যাও করেছিলেন। আমি সেটাকে সমর্থন করে বলছি না, কিন্তু স্ট্যালিন যে ইহুদিদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন সেটা তার প্রমাণ আছে, এভিডেন্স আছে, ডকুমেন্টস আছে। তখন থেকেই শুরু হয়ে যায় সংঘাত, যেটা কোল্ড ওয়ারে পরিণত হয়। মার্কিন বিরোধী লড়াই, একদিকে ধনতান্ত্রিক জোট, অপরদিকে সমাজতান্ত্রিক জোট। তার জন্য কিন্তু অন্তত পৃথিবীতে একটা মিক্সড ইকোনমি ছিল, সরকারি চাকরি টাকরি টিকে ছিল, টোটাল কন্ট্রোল কায়েম হয়নি, নইলে বহু আগেই জায়নিস্টরা প্ল্যান করে ফেলেছিল। সেটা এখন ওরা করতে পারছে, খুব তাড়াতাড়ি করতে পারছে। দেখুন 1991 সালে সোভিয়েত ইউনিয়ন পড়ে গেল, ক বছর হয়েছে, তার মধ্যে ওরা কত কিছু করে ফেললো, টোটাল কন্ট্রোলের দিকে কতটা এগিয়ে গেল দেখুন। হ্যাঁ, তো যাই হোক, এটা হলো বাস্তব পরিস্থিতি। সাবধান থাকুন। আর RTI দেখিয়ে, সংবিধান দেখিয়ে ভ্যাকসিন আটকানো মিনমিন করে সম্ভব হবে না, আমার তাই মনে হচ্ছে আগামীতে। তাহলে চোখ রেখে বলতে হবে, আমি নেব না, যা ইচ্ছে তাই করে নিন। দরকার হলে শাসালে, ভয় দেখালে মারধর পাল্টা দিতে হবে। এভাবে আর গাঁ বাঁচিয়ে থাকতে পারবেন না। একদিক থেকে ভালো হচ্ছে একদিক থেকে। কোন ঠাসা বেরালো নাকি বাঘ হয়ে ওঠে, দেখতে চাই। এবারে আসছি শেষ পর্যায়ে। কি বলি? ও হ্যাঁ, আমার ব্যাপারে আমি কি করছি? একদমই না, ওসব দিকে আমি নেই, একদমই নেই এসব দিকে। আমার
ভোটার কার্ডটা কত বছর বয়সে করা, তো মোটামুটি 40-এর কাছাকাছি হবে, 37 বা এরকম বয়সে আমি করেছিলাম। তারও একটা কাহিনী আছে, নাহলে করতাম না, আমি ভোটই দিইনি কখনো জীবনে। তবে করোনা কালে মাস্কের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য একবার ভোট দিয়েছিলাম, সেটা নিয়ে বলেওছি আমি সে কাহিনী। তাহলে ভোটার কার্ড মানে এই যে এপিক যেটাকে বলে, সেটা কেন হলো? ওই যে আমি একটা সেন্টার করেছিলাম, এখনো নেটে পাবেন, বন্ধ হয়ে গেছে, করে দিয়েছে, লাহা স্কুল অফ কম্পিটিশন। তো তখন তার আগে আমি এমনি পড়াতাম, রাইসে দীর্ঘকাল নয়, ধরুন বছর দেড়েক পড়িয়েছিলাম। তার আগে বিভিন্ন সেন্টারে পড়িয়েছি। তো তারপরে নিজের সংযুক্তির কারণে একটা নিজের সেন্টার খুলেছিলাম। তো সেই সময় আমার এক অভিভাবক বলেছিলেন, তিনি আমি ভালোবাসতেন, এক ছাত্রের অভিভাবক। তিনি তখন সেই সময়কার শাসক দলের সৎ ব্যতিক্রমী মানুষ ছিলেন। বললাম না যে সব শাসক দলের মানে সঙ্গে যুক্ত থাকা মানেই সবাই, বিশেষ করে আগে বামপন্থী যারা ছিলেন, তার মধ্যে আমি বেশ কিছু মানুষকে দেখেছিলাম তারা সত্যি সত্যি ব্যক্তিগত জীবনে সৎ। হ্যাঁ, তারা হয়তো জায়নিস্ট ষড়যন্ত্র জানেন না, জেকব শিপের নাম শোনেননি, বলশেভিকরা কিভাবে ক্ষমতায় এসেছিল জানেন না, জানতেও চান না, কিন্তু ব্যক্তিগত জীবনে সৎ। তো সেরকম একজন অভিভাবক বললেন, আমার তখন আমি অনেকটাই, আমার বয়স কম, উনি আমার চেয়ে অনেক বয়োজ্যেষ্ঠ, বললো তুমি কোথায়? বললো হ্যাঁ, আমি তো উত্তরবঙ্গের, আমি এখন বেলঘড়িয়ায় থাকি। তো তোমার তো ভোটার কার্ড? না, আমার ভোটার কার্ড ফার্ড তো কিছু নেই। কেন? শুনলাম তুমি একটা সেন্টার করবে। হ্যাঁ, ইচ্ছে আছে। না, ওটাকে তো রেজিস্টার করতে হবে, একটা ভোটার কার্ড হলে ভালো হয়, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টও করা দরকার তোমার, কারণ এগুলো দরকার। আমি বললাম ভোটার কার্ড তো আমার ইচ্ছে নেই করার, ঝামেলা, এই দৌড়ঝাঁপ করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। হ্যাঁ, আবার সে উত্তম হলো, না না, তোমায় কিছু করতে হবে না, তুমি শুধু এই রেশন কার্ডটা তোমাদের নিশ্চয়ই আছে। স্বাভাবিক, আমাদের ছিল রেশন কার্ড, তো ছিলই আমাদের। আমরা বাবা যখন চাকরি পান আর কি স্টেট ব্যাংকে, তার আগেই তো আমাদের জন্ম হয়ে গেছে। বাবা অ্যাকচুয়ালি চাকরি করার পক্ষপাতী ছিলেন না, চাষবাসের পক্ষপাতেই ছিলেন, কৃষিতেই থাকতে চেয়েছিলেন। আমাদের বেশ কিছু জমি ছিল যাতে করে দিব্যি চলে যেত জীবন। কিন্তু মা একটু অন্যরকম আধুনিকা ছিলেন, তো তার চাপাচাপিতেই, ইনসিস্টেন্সেই বাবা চাকরি করতে চান আর কি, অনিচ্ছাতেই বলতে পারেন। স্টেট ব্যাংকের চাকরি পান। তো সেই সময়ে কলকাতায় আমাদের চলে আসতে হয়, 4 ভাই বোন। তো সেখানে বাবার তখন মাইনে অত্যন্ত কম, আমাদের রেশনের চালের উপরই নির্ভর করে বাঁচতে হয়েছিল, এত 4-6 জন পরিবার। প্লাস বাবার আবার একটু তথাকথিতভাবে যেটাকে মানে গরিবের ঘোড়া রোগ ছিল আর কি, রেখে তাকে দিয়ে দেওয়া, পাশে সাহায্য করা, এটা বাবার মধ্যে যথেষ্ট পরিমাণে ছিল, তাতে করে সংখ্যা টানাটানি থাকতো। তো রেশন কার্ড তখন করতে হয়েছিল টিকে থাকার জন্য, খেয়ে পড়ে বাঁচার জন্য। তো সেটাই ছিল। সেটা নিয়ে এসে তারপরে ওনাকে দিলাম। উনি বললেন, শুধু ভাই তুমি একটুখানি, ওই একটা হিয়ারিং হবে, হ্যাঁ, তো চিন্তা নেই, তুমি একটুখানি ওই সময়টা একটু দিও, যে দুটো প্রশ্ন করবে, উত্তর দিও। আমি বললাম ঠিক আছে, বয়োজ্যেষ্ঠ মানুষ, ওনার সন্তানকে আমি পড়াই, বেশ। তো গেলাম, হয়ে গেল। তারপর ছবি টবি সব করে এলো, ডেট দিল, ছবি টবি তুললো, ভোটার কার্ড হয়ে গেল। তো এইবার সেই ভোটার কার্ডের যে অবস্থা হয়েছে, আমি যখনই জেরক্স করাতে গিয়েছিলাম কিছুদিন আগে, তো সেই কাফের লোকটি বলল, এ তো টিএন সেশনের আমলের ভোটার কার্ড, এটাকে আপডেট করে নিন, করে দেবো আমরা, সব কিছু, কোনো ব্যাপার নেই। আমি বললাম না, কিচ্ছু করবো না, ওটা আমার স্মৃতি, ওটা থাক। তো সেইখানে যে বুলটুলগুলো আছে সেগুলো নাইবা বললাম, তো চলে যাচ্ছে। তো প্রশ্ন হচ্ছে, যদি চলে না যায়, যাবে না। আধারের গল্প তো আপনারা জানেন, আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্টের গল্প জানেন, কিছু নেই ব্যাংক অ্যাকাউন্টও, তো মানে ওই ইলেকট্রিসিটি বিল দিয়েই করা হয়েছে, আর ভোটার কার্ড দিয়ে করা হয়েছে, ওই কারণেই ভোটার কার্ড করা, ব্যাংক অ্যাকাউন্ট আর সেন্টারে রেজিস্ট্রেশন আর কি, মিউনিসিপ্যালিটিতেও একটা ট্রেড লাইসেন্স করতে হয়, ওই জন্যই করা হয়েছিল। তো সেখানে তো কিছু নেই।
তো সে কাহিনীও আপনারা জানেন। তো চলছে, কেআইসির জন্য মাঝে মাঝে মেসেজ ঢোকে, আমি এড়িয়ে যাই, ইংরেও পড়ে যাই, মিটে গেল ঝামেলা, কিছু নেই। তো এবার যদি কোনো কারণে এই যে এসআইআর নেই, করবো না, প্রশ্নই আসে না, কিচ্ছু দেব না, যদি বলে যে আপনি অবৈধ নাগরিক বা অমুক, বেশ, এবার কি করব, কি করতে বলছেন, তারপরে কি করব না করব সেটা আমার মাথায় আছে, সেগুলো পাবলিকলি বলা দরকারও নেই। সেই পরিস্থিতি আসুক, তারপরে আপনাদের বলবো। তো এই হলো বিষয়। তাই ব্যক্তিগতভাবে যারা প্রশ্ন করেছেন যে স্যার আপনি এসআইআর এ যাবেন কিনা, আমি তো যাব না, দেখাবো না, বাড়িতে ভোট কর্মে এলে বলতেন মার্জনা করবেন, ব্যস্ত আছি, এসব ব্যাপারে প্রশ্নের উত্তর দিতে, ফর্ম নিতে আমি বাধ্য নই, বুঝে গেল। এবার আপনারা করবেন কিনা, ওই যে বললাম, লড়াইটা আপনি ডিজিটাল আইডি নেবেন কি নেবেন না তার উপরে নির্ভর করছে না, নির্ভর করছে আপনি সাহস কতটা আছে, আপনি কতটা লড়াই করতে পারবেন। তো আপনার যদি মনে হয় ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেবে, মানে তাহলে এটা ভয় অসংখ্য। আপনি যদি এটা না করেন তাহলে আপনার তালিকা থেকে নাম বাদ চলে যাবে, সেটা নয়, এটা ভুল কথা, এটা হবে না। কারণ 2002-এর তালিকায় যদি আপনার নাম থাকে তাহলে আপনার নাম বাদ যাওয়ার কোনো কারণ নেই। আর এরা স্থানীয় ভোটার কর্মীরাই করবেন, যারা বিএলও তারা তো স্থানীয়, লোকাল। আর সবচেয়ে বড় কথা, আপনি আগামীতে এত দলকে ভোট দিয়েছেন, এত দল ভোট দিয়ে এসছে, আপনি আশা করেছেন তারা এসে আপনার কি উপকারটা করেছে একটু ভেবে দেখবেন, কি কাজটা করেছে সেটা একটু ভেবে দেখবেন। আর আপনার যদি ভোটার তালিকা থেকে নাম বাদ চলে যায়, ধরুন আমার নাম বাদ চলে গেল, আমার কিচ্ছু যায় আসে না, খুশি বেশি হব আমি, দিয়ে দিক না বাদ। তো এই জায়গাটা যদি আপনারা তৈরি করতে না পারেন তাহলে জায়নির শক্তির বিরুদ্ধে লড়াই করবেন কিভাবে? হ্যাঁ, এবার যাদের সীমাবদ্ধতা আছে তাদের কথা বলছি না, কিন্তু যারা বুঝতে পেরে গেছেন যে এই সিস্টেমে আর চাকরি বাকরি হবে না, আপনার সরকারি চাকরি হবে না, এই হবে না, সেই হবে না, খেটে খেতেই হবে, ফুচকা বানিয়ে খেতে হবে, কচুরি বানিয়ে খেতে হবে, বা চাষবাস করে খেতে হবে, বা এরকম এইভাবে কোনো করে খেতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার ভোটার তালিকায় নাম না থাকা, বাদ চলে গেল, তাতে করে আপনার চিন্তা কি আছে? কি করবে ওরা? করে দেখাক দেখি, করে দেখা। মাঝে মাঝে দেখবেন অনেক কিছু কাহিনী শোনা যায়, ভোটার তালিকা থেকে নাম বাদ চলে গেলে সেটা ওরা ওদের দায়িত্বে পড়বে। আপনার ডেটা আপনার কাছে সবসময় হার্ড কপি রাখবেন। এটা আবার বলবো, আপনার যদি মনে হয় যে না আপনার নাগরিক থাকার দরকার আছে, সবাই তো আর আমার মতো লোকজন নয়, বলতেও বলিও না, বললাম না, অনুকরণ করবেন না, কিন্তু দরকার যদি মনে করেন অবশ্যই থাকতেই পারে, পরিবার আছে, আপনাদের পরিজন আছে, ডকুমেন্টস দরকার, হার্ড কপি রাখবেন। হার্ড কপিটা অত্যন্ত জরুরি। আগামীতে অনলাইনের ওপর ভরসা থাকলো, আপনি করলেন ঠিক আছে, কিউআর কোড এলো ঠিক আছে, কিন্তু আপনি নিশ্চিন্ত মনে হার্ড কপিগুলো যত্ন করে রাখলেন না, সেটা কিন্তু করবেন না, সেটাই ওরা চাইছে। তাই কাগজগুলোকে সঙ্গে করে সব যত্ন করে রাখুন, সে আপনি এসআইআরে যান বা না যান, আপনার ব্যক্তিগত বিষয়। তো আজ এই পর্যন্ত। ও হ্যাঁ, আজ যে কথাটা বলতে চাইছিলাম, ক্যাম্প হবে নাকি? আসামে কতগুলো ক্যাম্প হয়েছে, সেখানে কত হাজার লোককে ওরা বেনাগরিক বানিয়ে ক্যাম্পে ঢুকিয়ে দিয়েছে, সে তথ্য আপনাদের কাছে আছে। কত হাজার লোককে ওরা বেনাগরিক বানিয়ে ক্যাম্পের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, কনসেন্ট্রেশন ক্যাম্প বলুন, যেমন হিটলার বানিয়েছিল, তথ্য আছে আপনার কাছে। এগুলো প্যানিকবাজি, ভয়। তবে হ্যাঁ, বর্তমানে প্যানিকবাজি হলেও এটা যে আগামীতে যখন
নিউ ওয়ার্ল্ড অর্ডারের ক্লাইম্যাক্সে আমরা পৌঁছে যাব, ততদিন যদি আমরা বেঁচে থাকি দেখতে পাবো। তো তখন কিন্তু সত্যি ভয়ের কারণ আছে। এই মুহূর্তে যে ভয়গুলো ওরা দেখাচ্ছে এগুলো বেশিরভাগই অমূলক ভয়। আসল ভয়টা কিন্তু অপেক্ষা করে আছে আরো অনেক পরে, যখন ওরা ইউজলেস ইটার্সকে শনাক্ত করবে এবং এলিমিনেট করার টার্গেটে যাবে তখন। তাই এখন এই ভয়গুলোতে একটুখানি রেজিলিয়েন্স তৈরি করুন, ভয়টা কম পান। একসময় করোনার ভয় প্রচুর পেয়েছেন, একটার পর একটা ভয় ওরা দেখাচ্ছে, দেখিয়ে দেখিয়ে আপনাদের মগজ, মেরুদণ্ড, মাথা সবগুলোকে একেবারে নুইয়ে রেখে দিচ্ছে, যাতে করে সেই সময় যখন আসল ভয়টা আসবে পদক্ষেপ নেবে ওরা, ডিজিটাল স্লেভারির রূপায়ণ করবে, তখন যাতে আপনি আর প্রতিবাদ করতে না পারেন। মাথা পেতে আপনাকে ওই মেরে দেবে, আপনি ফায়ারিং স্কোয়াডে দাঁড়ালেন বা কোনো জায়গায় মাথা নত করে মেনে নিলেন সব কিছু। কারণ মানুষ যখন অভ্যেস হয়ে, জানেন তো, ভয় পেতে পেতে একটা অভ্যেস হয়ে যায়। অবিডিয়েন্স মানুষকে বাধ্য করতে করতে দাস বানিয়ে দেয়। তাই এগুলো খুচরো ভয়। খুচরো ভয়ে দুটো কাজ করে, একটা মানুষকে ভয়ে অভ্যস্ত করে দেয়, ধাপে ধাপে ভয় আসে। দেখুন, ধাপে ধাপে ভয়, ধাপে ধাপে ভয়। করোনা দিয়ে ভয় শুরু হয়েছিল, এখন আবার এসআইআর ভয়। হয় আপনি এই ভয়ের বিরুদ্ধে শরীরে অ্যান্টিবডি তৈরি করুন, নয় ভয় পেতে পেতে নিজেকে আত্মসমর্পণ করে ফেলুন ভয়ের কাছে। দুটোর একটা, মাঝামাঝি কোনো পথ নেই। আত্মসমর্পণ করলে যখন আসল ভয়টা আসবে তখন আপনি লড়তে পারবেন না, লড়তে পারবেন না। কিন্তু যখন এখন থেকে একটু একটু করে যদি আপনি প্রতিরোধ শক্তি তৈরি করেন মনের মধ্যে, তাহলে আপনি লড়াই আসল ভয়ের সময়, যেটা ওরা অ্যাপ্লাই করবে নিউ ওয়ার্ল্ড অর্ডার শেষ ধাপে, তখন আপনি লড়াই করতে পারবেন, পাল্টা মার দিতে পারবেন। আর মনে রাখতে হবে, এই লড়াইটা গৃহযুদ্ধ, কুরুক্ষেত্র। বিল গেটসকে আপনি সরাসরি হাতে পাবেন না, মারতে পারবেন না। ব্রিটিশরা আমাদের দেশে প্রায় 200 বছর শাসন করেছিল, কাদের দিয়ে? ওদের এতগুলো ইংরেজ ছিল দেশ শাসন করার মতো? আমাদের দিয়েই আমাদের ওপর শাসন করেছিল। ভারতবাসীদেরকেই মাইনে টাইনে দিয়ে, চাকরি পাকরি দিয়ে, প্রলোভন দেখিয়ে, দালাল বানিয়ে আমাদেরকে দিয়ে আমাদের ওপর শাসন করেছিল। তো ওরাও তাই করছে, আমাদেরকে দিয়েই আমাদের শাসন করছে, আমাদের ওপর শাসন করছে। তাই লড়াইটা কিন্তু আপনজনের বিরুদ্ধে। লড়াইটা তখন আলটিমেটলি দেখতে হবে প্রিয়জনকেই তার বিরুদ্ধে আপনাকে লড়াই করতে হবে। এটা কুরুক্ষেত্র, যেটা অর্জুনকেও করতে হয়েছিল। শ্রীকৃষ্ণ তার মোহভঙ্গ ঘটিয়েছিলেন, তো সেটাই কিন্তু আলটিমেটলি করতে হবে। তো গেট রেডি ফর দ্য মহাভারতা ইন এ ব্রডার সেন্স। আর শেষে কি হবে? একজন প্রশ্ন করেন যে স্যার, এত ডিজিটাইজেশন, এত কিছু, শেষে কি হবে? এত কিছু শেষে সহজ করে বলি, সিনেমা দেখেন তো, হলিউডের, বলিউডের, যেমন সিনেমাই হোক, অ্যাকশনের সিনেমা, অ্যাকশনের কথা বলছি, রোম্যান্টিক ড্রামা নয়, অ্যাকশন সিনেমা দেখেন তো, দেখেছেন হয়তো। চরম ডিজিটাল সিনেমা এখন বেরিয়ে গেছে, স্টার ওয়ার্স থেকে শুরু করে কত কত সব ডিজিটাল সিনেমা বেরিয়ে গেছে। মানে দারুণ দুর্দান্ত সব, সুইচ টিপে মানুষ মেরে দিচ্ছে, এই করছে সেই করছে, দারুণ সব, দুর্দান্ত সব শুট থেকে শুরু করে অ্যাম্ফিবিয়াস ট্রান্সপোর্ট, জেমস বন্ডের, এরকম বহু সিনেমা আছে। এরকম বহু বহু চলচ্চিত্র বেরিয়েছে, আধুনিক, অত্যাধুনিক সব এখনো বেরোচ্ছে। ডিজিটাল, সব ডিজিটাল, বাড়িতে সব সিসিটিভি সিস্টেম, একেবারে দুর্দান্ত ডিজিটাল সব কিছু আর কি দেখতে পাবেন। কিন্তু শেষ দৃশ্যে দেখবেন, শেষের দিকে ভিলেনই হোক আর নায়কই হোক, বন্দুক টন্দুক, লেজার গান টান ফেলে দিয়ে হাতাহাতিটা করবেই। হাতাহাতি হয় না, দেখবেন তো, হাতাহাতি হবেই। যত ডিজিটাল সিনেমা হোক না কেন, হলিউড হোক বলিউড হোক, ওই শেষের দিকে গিয়ে আলটিমেটলি লেজার গান থেকে শুরু করে, রিভলভার থেকে শুরু করে, AK-47 থেকে শুরু করে দুর্দান্ত দুর্দান্ত অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ফেলে দিয়ে হাতাহাতি লড়াইটা কিন্তু হবে। অর্থাৎ ম্যানুয়ালেই ফেরত যেতে হবে, ম্যানুয়ালটাই থাকবে শেষ পর্যন্ত। এটাই প্রকৃতি
মাঝখান থেকে মহাকাল আমাদের ডিজিটালটা একটু দেখিয়ে দিল, স্বাদটা দিয়ে দিচ্ছে, আপনারা স্বাদ নিন, আমরা তো নিচ্ছি, এই যে আমিও তো নিচ্ছি, এই মুহূর্তেও তো নিচ্ছি, মন্দ কি? কিন্তু তৈরিও থাকছে যে বিপদগুলো কি কি আছে সেগুলো তো জানতে হবে, তার জন্যই তো ভিডিও করা। আমরা কি সুবিধা নিচ্ছি না? নিশ্চয়ই নিচ্ছি, কিন্তু শেষ পর্যন্ত ওই যে দুর্দান্ত ডিজিটাল অ্যাকশন ফিল্মেও শেষ পর্যন্ত মারামারিটা হাতাহাতিতেই হয়, হাতাহাতিতেই চলে যায়, দুম দাম ঘুষি চর, কিক বক্সিং, রেসলিং, ক্যারাটে এসব চলে আসে আর কি। তাহলে এটাই হলো বাস্তবতা। ওটা চাই, ওটা থাকবে। এখন কমে যাচ্ছে হয়তো ওদের সাথে, কিন্তু এখনো যারা মাটির কাছে আছে, প্রকৃতির কাছে আছে, তাদেরকে এখনো ম্যানুয়াল লেবার করেই খেতে হয়। তাই ডিজিটাল ইন্ডিয়া বা ডিজিটাল ওয়ার্ল্ড ভার্সেস ম্যানুয়াল ওয়ার্ল্ডের মধ্যে শেষ পর্যন্ত, শেষ ধাপে, ক্লাইম্যাক্সের পরেই আমরা দেখতে পাব ম্যানুয়াল ওয়ার্ল্ডে মানুষ ফিরে যাচ্ছে। দাও ফিরে সে অরণ্য, লও হে নগর, এটাই ভবিতব্য। চাকা করছি। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সঙ্গে থাকুন।